দেখুন আপু, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আপনি আমার বড়। তো কি হয়েছে? বড় হয়েছি, আর আমি তো তোর মাত্র 3 বছরের বড়, আর ক্লাসের 1 বছরের বড়। সবাই কি বলবে? যে যাই বলুক, তোকে আমায় বিয়ে করতে হবে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কথাটা মিম কাজী সাহেবের উদ্দেশ্যে বলে আর সেখানে অসহায় চেহারা নিয়ে বসে আছে রাকিব। আর ওর মা বাবা এবং মিমের মা বাবা কুলাকুলি করতেছে। এক প্রকার জোর করে রাকিবকে বিয়ে করলো মিম। আর আপনারা ভাবতেছেন যে এখানে কি হচ্ছে, আগামাথা কিছুই মাথায় ঢুকতেছে না, তাই তো? আচ্ছা, এটা জানার জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক। নাম রাকিবুল ইসলাম রাকিব, মা বাবার 3 নাম্বার সন্তান। ওর বড় ভাই আব্দুল হালিম আর মেজ ভাই ইকরাম হোসেন আকাশ। আর ওর বাবা ইকবাল খান এবং ওর মা ফারজানা বেগম। এটাই ওদের পরিবারের সদস্য। ওর বাবা হচ্ছেন একজন কাপড় অ্যান্ড গাড়ির বিজনেসম্যান। এসব বিজনেসম্যানদের মাঝে সবচেয়ে বড় স্থানে রয়েছেন ইকবাল খান। ওর বড় ভাই আব্দুল হালিম হচ্ছে একজন লেখক এবং ছোট ভাই ওর বাবার সাথে কাজ করে। আর রাকিব এই বছর অনার্সের প্রথম বর্ষে পড়ে। পড়ালেখাই ভালো। ওর মা বাবা এবং 2 ভাই সহ চট্টগ্রাম শহরে থাকে, আর রাকিব গ্রামের দাদা দাদির সাথে থাকে। এতটুকুই জেনে রাখুন। রাকিব প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজের রুমে বসে থাকে। তখন ওদের বাসার কাজের বুয়া এসে ওকে চা দিয়ে যায়। বর্তমান জানুয়ারি মাস, তাই ভার্সিটি বন্ধ। আর কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে ভাবতেছে। রাকিব চা খেতে খেতে ফেসবুকিং করে। তখন ওর রুমে ইকরাম কফি খেতে খেতে প্রবেশ করে। ইকরামকে দেখে রাকিব ঠিক করে বসে বলে, কিরে ভাইয়া, তুই কখন আসছস? কালকে রাতে আসছি। ও তো কেমন আসোস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? জি আলহামদুলিল্লাহ, আমিও। তো কোন ভার্সিটিতে ভর্তি হবি? সেটা এখনো ঠিক করি নাই, ঠিক করে সবাইকে বলবো। তোর ঠিক করতে হবে না, আব্বু ঠিক করেছে চট্টগ্রাম প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাবে। তোকে নিতে এসেছি। আমি? ইকরাম রাকিবকে কথা বলার সুযোগ না দিয়ে দাঁড়িয়ে কফি খেতে খেতে বলেন, আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো। কথাটা বলে ইকরাম চলে যায়। তখন রাকিব ভাবতে থাকে কিভাবে চট্টগ্রাম না যাওয়া থেকে আটকাবে। তখন ওর বেস্ট ফ্রেন্ড সজীব মেসেজ দেয়, কিরে কই? বাসায়। কেন? আরে শালা, তুই কি ভুলে গেছস আজকে যে দক্ষিণ পাড়া ছেলেদের সাথে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে? হুম, আছে। তা বিকালে? মনে থাকলে ভালো। তো এখন কি করস? বসে আছি। মেসেজটা করে সাথে সাথে অফলাইন হয়ে যায় এবং বিছানায় শুয়ে পড়ে। তখনই বাইরে থেকে নাস্তা করার জন্য ডাক আসে। রাকিব ডাক শুনে শুয়ে না থেকে উঠে নাস্তার টেবিলে এসে বসে পড়ে। তখনই ইকরাম এসে ওর পাশে বসে এবং ওর দাদির উদ্দেশ্যে বলে, দাদু, আমি রাকিবকে নিয়ে কাল বিকালে চট্টগ্রামে রওনা দেব। ওকে, ওর যত্ন নিও দাদু ভাই। তা নিয়ে চিন্তা করিও না। আমি জানি আমার পরিবারকে কিভাবে রক্ষা করতে হয়। তা তো জানি দাদু ভাই, তারপরেও খেয়াল রেখো ও একদম উদাস। তা আমি চট্টগ্রামে গিয়ে ঠিক করে দেব। এতক্ষণ রাকিব সবার কথাবার্তা শুনতে ছিল। ও সবার কথাবার্তা শুনে বুঝেছে যে এখানে সবাই ওকে চট্টগ্রাম নিয়ে যাবার কথা বলতেছে, কিন্তু ও কিছু বলতে পারতেছে না, চুপচাপ খেতে আছে। তখন ইকরাম খাবার খেতে খেতে বলে, মন খারাপ করিও, আর হ্যাঁ মনে রাখবা, এই জগতে কেউ কারো নয়, শুধু মা বাবা ভাই বোন ছাড়া। তার মানে দাদু দাদারা আমার কেউ না? আর মজা করার অভ্যাস কমিয়ে ফেলো, না হয় আমি মেরে সিধা করে ফেলবো। সরি ভাইয়া। ইটস ওকে, এখন চুপচাপ খেয়ে নাও, বাহির থেকে ঘুরে আসো। ওকে। কথাটা বলে ইকরাম হাত ধুয়ে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে নিজের রুমে ঢুকে যায়। তখন দাদু ওর উদ্দেশ্যে বলে, দাদু ভাই, মন খারাপ করিস না। ও তো জানোস আমাদের সবার থেকে ভিন্ন। আরে দাদু, তুমি কি যে বলো না, ওই পাগলের কথায় আমি কেন মন খারাপ করব? সাব্বাস, এই তো আমার দাদু ভাই। তারপর রাকিব সবার সাথে কথা বলতে বলতে নাস্তা করে নিজের রুমে এসে ফোন হাতে নিয়ে বের হবে।
তখন পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নিতে ভুলে গেছে এবং মানিব্যাগ বিছানা থেকে নিয়ে দেখে 1 টাকাও নাই, সব টাকা শেষ। তখন ও ভাইয়ার রুমে যায়। ইকরাম ওকে রুমে দেখে বলে, কি লাগবে? ভাইয়া কিছু টাকা লাগতো। কত লাগবে? 3000 হলে হবে। তারপর ইকরাম ফোন হাতে নিয়ে বিকাশে ঢুকে রাকিবের ফোনে 5K টাকা পাঠিয়ে দেয়। রাকিব নোটিফিকেশন চেক করে কিছু বলতে যাবে, তখন ইকরাম বলে, এনজয় ইউর লাইফ। থ্যাংক ইউ ভাইয়া। ইটস ওকে অ্যান্ড গো নাও। তারপর রাকিব বাইর হয়ে যায় এবং বিকাশের দোকানে এসে টাকা তুলে নিয়ে সোজা ওদের আড্ডা দেওয়ার দোকানে আসে। তখন দেখে সবাই আছে। তখন রাকিব সেখানে গিয়ে দাঁড়ায়। রাকিবকে দেখে ওর বন্ধু সাফায়েত বলল, কি রে, কি খবর? খবর ভালো না রে। কি হয়েছে? সজীবের কথার পরে রাকিব ওদের সব খুলে বলে। সবাই এটা শোনার পর মুখ ফ্যাকাশে হয়ে যায়। তখন ওর বন্ধু মাহমুদ বলে, মন খারাপ করিস না, পড়ালেখা ভালোভাবে করিস আর আমাদের সাথে প্রতিদিন ফোনে কথা বলবি। হুম। তোর মন খারাপ করার কি আছে? এনজয় করবি বেটা। এভাবে সবাই ওর সাথে নানান কথা বলতে থাকে। এভাবে জোহরের আজান পর্যন্ত সবাই আড্ডা দেয়। জোহরের আজান দিতে সবাই সবার বাসায় চলে যায়। রাকিব বাসায় এসে গোসল করে নামাজ পড়ার জন্য মসজিদে আসে। নামাজ পড়ে আবার বাসায় আসে। তখন খাবার খাওয়ার জন্য ডাক পড়ে। সবাই খাবার খেতে টেবিলে আসে। টেবিলে এসে খাবার খেয়ে আবার নিজের রুমে চলে আসে। নিজের রুমে এসে বিছানায় বসতেই সজীব মেসেজ দেয়, তাহলে কি মামা খেলবি না? যাবো তো কালকে, আজকে ম্যাচ খেলবো। ওকে, তাহলে সঠিক সময়ে চলে আসিস, সবাই তোর অপেক্ষায় থাকবে। ওকে। রাকিব মেসেজটা সেন্ড করে দিয়ে অফলাইনে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। আসরের আজানের শব্দে ওর ঘুম ভাঙে। রাকিব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার জন্য বাহির হয়ে যায়। রাকিব মাঠে আসতেই সবাই ওকে খেলার সুযোগ করে দেয় এবং খেলা শুরু হয়। আর 1 ঘন্টা পরে খেলা শেষ হয়ে যায়। খেলা ড হয়েছে, কেউ জিতে নাই। তারপর রাকিব ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। আর বাসায় আসতেই ইকরামের সামনে পড়ে। তখন ইকরাম জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলাম? খেলতে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। ওকে। আর শোনো, কাপড় গুছিয়ে নাও, কাল সকাল 10টা বাজে রওনা দেব। ওকে। কথাটা বলে রাকিব নিচের রুমে চলে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হবার পরপরই ও জামা কাপড় গুছিয়ে নেয়। জামা কাপড় গুছিয়ে বাইরে আসে আর বাইরে এসে ওদের ফ্রেন্ড গ্রুপকে মেসেজ দেয়, চাচার দোকানে আস, আমি আছি। ওকে। তারপর রাকিব ওদের আড্ডা দেওয়ার দোকানে আসে এবং সিগারেট ধরিয়ে টানতে থাকে এবং কিছুক্ষণ পর সবাই বাহিরে আসে। সবাই সিগারেট খেতে খেতে কথা বলে। তো মামা চিটাগাং গিয়ে আবার ভুলে যাস না আমাদের। আরে না বেটা, তোদের কি ভোলা যায় বল? তোরা হলি আমার ছোটবেলার বন্ধু। দেখা যাবে। এরকম আরও অনেক কথা বলে মজা করে। এশার আজান দিতেই সবাই মসজিদের দিকে রওনা দেয়। ওরা অজু করে নামাজ পড়ে এসে আবার বসে আড্ডা মহলে। কিছুক্ষণ আড্ডা দেবার পরে রাকিবকে ওর ভাই ইকরাম কল দেয়। কই রাকিব তুই? এই তো ভাইয়া, বাহিরে বন্ধুদের সাথে। কেন? জলদি বাসায় আসো। কেন, কি হয়েছে ভাইয়া? আমি যা বলছি তাই করো। ওকে। রাকিব কল কেটে দিতেই ওর বন্ধু সজীব জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে? জানি না ভাইয়া, জলদি বাসায় যেতে বলছে। হয়তো কোনো জরুরি কাজ আছে তাই। যা মামা। ওকে মামা, ভালো থাকিস, সকালে চলে যাব। তারপর রাকিব সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতেই ওর সামনে আবার পড়ে ওর ভাই ইকরাম। ওকে শান্ত গলায় বলে, আমি যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে। ওকে ভাইয়া। স্মোক করো? জি জি না। জি না হলে তোতলাচ্ছ কেন? এমনি। যদি করো আর নেক্সট টাইম থেকে করবা না। ওকে ভাইয়া। তো এখন রুমে যাও। ওকে। কথাটা বলে রাকিব নিজের রুমে চলে আসে। নিজের রুমে এসে বসে বসে গেম খেলতে থাকে। প্রায় 1 ঘন্টা পর খাবার খাওয়ার জন্য ডাক পড়ে। রাকিব এসে বসে পড়ে এবং কিছুক্ষণ পর ফোন টিপতে টিপতে ইকরাম আসে এবং রাকিবের পাশে বসে এবং তখন ওদের কাজের বুয়া ওদের খাবার সার্ভ করে। এরপর চুপচাপ খাবার খেতে থাকে।
রাকিব খাবার শেষ করে রুমের দিকে চলে যাবে। তখনই ইকরাম বলে, রেডি হয়ে নাও, এখন বের হব। এত রাতে? হুম। ইকরামের কথা মতে রাকিব নিজের রুমে এসে রেডি হতে থাকে। তখনই ইকরামের উদ্দেশ্যে ওর দাদা বলে, দাদু ভাই, এত রাতে যাওয়া কি ঠিক হবে? আর এখন তো শীতকাল। সকালে জ্যাম থাকবে, এখন জ্যামের কোনো চিন্তা নাই। আর ওর শীত লাগবে না, গাড়ির ভিতরে শীত লাগে না। আমিও যাই, রেডি হয়ে নি। ওকে দাদু ভাই, তোমার যা ভালো মনে হয়। ও দাদুর কথা শুনে ইকরাম মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে আসে এবং রেডি হয়ে বাইর হয়। তখন ইকরাম রাকিবকে ডাক দেয়। কই রাকিব, এতক্ষণ লাগে নাকি? হয়ে গেছে, 2 মিনিট। ওকে, জলদি করো। কথাটা বলে ইকরাম সব কিছু নিয়ে বাহিরে যায় এবং গাড়ি গ্যারেজ থেকে বাহির করে গেটের সামনে রাখে এবং আবার বাড়ির ভিতরে এসে দাঁড়ায়। তখন একটা ছেলে আসে। ইকরাম ছেলেটাকে দেখে বলে, ছেলেটাকে ইকরাম ওর দাদা দাদুর খেয়াল রাখার জন্য রাখছে। এবং তখন রাকিব বাহির হয় এবং সবার থেকে বিদায় নিয়ে ইকরাম আর রাকিব রওনা দেয়। রাকিব ফোন বাইর করে এবং গ্রুপে ঢুকে আর ইকরাম ড্রাইভ করে। রাকিব গ্রুপে মেসেজ দেয়। আমি চলে যাচ্ছি। সবাই ওর মেসেজ দেখে মনে করে মজা করতেছে, তাই সৈকত বলে, মজা নিস না দোস্ত। সিরিয়াসলি? তাহলে একটা ছবি দে। ওকে। কথাটা বলে রাকিব একটা ছবি তুলে সেন্ড করে। সবাই ছবিটা দেখে এই ইমোজিটা রিয়াক্ট দেয় এবং মাহমুদ বলে, আই মিস ইউ মামা। আই মিস ইউ টু মামা। এভাবে সবার সাথে কিছুক্ষণ কথা বলে সবাই অফলাইন হয়ে যায় এবং ও গাড়িতে বসে বসে ভাবতে থাকে কিভাবে কি করব। তখন ইকরাম জিজ্ঞেস করে, প্রেম করো? না ভাইয়া। গুড জব। আর থাকলেও তা বাদ দিবা। ওকে ভাইয়া। এভাবে কিছুক্ষণ দুভাই কথা বলে। এক পর্যায়ে ইকরাম বলে, তুমি ঘুমাও, চট্টগ্রাম যেতে অনেক দেরি, আসলে আমি ডেকে দেব। তুমি ঘুমাও, চট্টগ্রাম যেতে অনেক দেরি, আসলে আমি ডেকে দেব। ওকে ভাইয়া। তখন ইকরাম গাড়ি থামিয়ে রাকিবের সিটটা সোজা করে দেয় এবং আবার গাড়ি চালানো শুরু করে। আর রাকিব ঘুমিয়ে পড়ে। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর রাত 3টার দিকে চট্টগ্রামে পৌঁছে যায়। আবার এখন ওদের বাসায় যেতে 2 ঘন্টা সময় লাগবে। তাই ইকরাম গাড়ি একপাশে পার্কিং করে রাকিবকে ঘুম থেকে তুলে বলে, তুমি এখানেই থাকো, আমি আসতেছি। ওকে ভাইয়া। ইকরাম রাকিব থেকে বিদায় নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকে এবং প্রায় 20 মিনিট পর বের হয়। হাতে কিসের একটা প্যাকেট আর 3 বোতল পানি। ইকরাম রাকিবের কাছে এসে প্যাকেটটা রেখে 1 বোতল পানি প্যাকেটটার পাশে আর আরেকটা বোতল পানি গাড়ির ডয়ারে রাখে এবং শেষে একটা বোতল রাকিবের হাতে দিয়ে বলে, গাড়ি থেকে নেমে মুখ ধুয়ে নাও। ওকে। রাকিব ইকরাম থেকে পানির বোতল নিয়ে গাড়ি থেকে নেমে মুখ ধুয়ে আবার গাড়ির ভিতরে আসে। তখন ইকরাম একটা গামছা রাকিবকে দেয়। রাকিব মুখ মুছে নেয়। তখন আবার ইকরাম রাকিবকে প্যাকেটটা দেয় আর বলে, এটাতে বিরিয়ানি আছে, খেয়ে নাও। আমার তো ক্ষুধা লাগে নাই। আমি যা বলছি তা করো। ওকে। ইকরাম গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে খেতে থাকে আর কি যেন ভাবতে থাকে এবং রাকিব বিরিয়ানি খেতে বলে, ভাইয়া আমার শেষ। ওকে। কথাটা বলে ইকরাম গাড়ির ভিতরে আসে এবং রাকিবের সিটটা ঠিক করে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 2 ঘন্টা চলার পর বাসে এসে পৌঁছায়। তখন ইকরাম ফোন বের করে দারোয়ানকে গেট খুলে দিতে বলে আর দারোয়ানও খুলে দেয়। ইকরাম গাড়ি ভিতরে ঢুকে বলে, রাকিব নামো, আমি গাড়ি গ্যারেজে রেখে আসি। ওকে। আঙ্কেল, ও আমার ছোট ভাই, ওর জিনিসপত্রগুলো বাসায় দিয়ে আসুন। ওকে মেজর সাহেব, চলুন ছোট সাহেব। কথাটা বলে ইকরাম গাড়ি গ্যারেজে রাখতে যায় আর রাকিব দারোয়ানের সাথে বাসার দরজার সামনে আসে। তখন দারোয়ান কলিং বেলে চাপ দেয় এবং কিছুক্ষণ পর একজন মধ্যবয়সী মহিলা ঘুমু ঘুমু চোখে দরজা খুলে দেয় আর সামনে তাকিয়ে রাকিবকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে বলে, আর হ্যাঁ, এটাই রাকিবের মা। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আমিও। ম্যাম, ছোট সাহেবের জিনিসগুলো কই রাখবো? উপরে ইকরামের পাশের রুমে। ওকে ম্যাম। কথাটা বলে দারুণ জিনিসপত্রগুলো তুলে উপরে চলে যায়।
রাকিবের মা দরজা বন্ধ করে ধীরে ধীরে ছেলের দিকে তাকায়। ছেলেটা এত বড় হয়ে গেছে, এই কয়েক মাসেই যেন আরো পরিণত হয়েছে। অনেক শুকিয়ে গেছিস রে বাবা। আরে না মা, আগের মতোই আছি। মিথ্যা বলিস না, চল হাত মুখ ধুয়ে নে, তারপর ঘুমাবি। রাকিব মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ইকরামের রুমের পাশের ঘরটা ওর জন্য ঠিক করা। ঘরে ঢুকেই বিছানায় বসে পড়ে। এত লম্বা জার্নির পর শরীরটা যেন আর চলতে চায় না। জামা খুলে শুয়ে পড়তে চোখ বুজে আসে। সকাল 9টার দিকে রাকিবের ঘুম ভাঙে। দরজায় হালকা টোকা। বাবা উঠেছিস? জি মা। আচ্ছা ফ্রেশ হয়ে আয়। আচ্ছা মা। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে ডাইনিং টেবিলে সবাই বসে আছে। বাবা, বড় ভাই আব্দুল হালিম আর ইকরাম। কেমন আছো বাবা? ভালোই, তুমি? আলহামদুলিল্লাহ, আমিও। তো আসো বসো, নাস্তা করে নাও। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। আসো নাস্তা করে নাও। আজই ভর্তি, প্রসেস শুরু করছি, রেডি থাকিস। ওকে। রাকিব আর কিছু না বলে মাথা নেড়ে নাস্তা করতে বসে পড়ে। নাস্তা শেষ করে নিচের রুমে এসে রেডি হয়ে বাইরে আসে। তখন ইকরাম ওর উদ্দেশ্যে বলে, বড় ভাইয়ের সাথে যাও, আমি ঘুমাবো। ওকে ভাইয়া। বাবা তোর জন্য দোয়া রইল। আম্মু, তো আব্বু কই? তোর আব্বুর অফিস থেকে কল আসছে, সেখানেই গেছে, তো তুই যা। আচ্ছা। ওকে চল। তারপর রাকিব আর হালিম গাড়িতে ওঠে আর হালিম ড্রাইভ করে এবং কিছুক্ষণের মধ্যেই কলেজে প্রবেশ করে। চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেট দিয়ে ঢুকতেই রাকিব একটু নার্ভাস হয়ে পড়ে। চারিদিকে নতুন মুখ, নতুন পরিবেশ। ভয় পাওয়ার কিছু নাই। ভয় না, নার্ভাস ফিল করতেছি। তারপর হালিম রাকিবকে নিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে আসে। প্রিন্সিপাল স্যার হালিমকে দেখে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম হালিম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হঠাৎ আমার কাছে আসার কারণ কি? আমার ছোট ভাইকে ভর্তি করব। হালিম রাকিবকে দেখে কথাটা বলল। প্রিন্সিপাল স্যার রাকিবকে দেখে বলে, আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আচ্ছা স্যার। এভাবে হালিম রাকিবকে ভর্তি করিয়ে দেয়। তখন প্রিন্সিপাল স্যার হালিমকে বলে, হালিম ভাই, উনি কি আজ থেকে ক্লাস করবে? ওকে ক্লাস রুমটা দেখিয়ে দেন। হালিমের কথা শুনে প্রিন্সিপাল স্যার ওনার রুমের পিয়নকে বলে, মিস্টার তারেক সাহেব, রাকিবকে ক্লাস দেখিয়ে দেন। আর আবদুল্লাহকে বলবেন ওর আজকে বই নাই, ওকে ওর সাথে রাখতে। ওকে স্যার। কথাটা বলে পিয়ন এসে রাকিবকে নিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে যাবে। তখনই হালিম রাকিবের উদ্দেশ্যে বলে, নার্ভাস ফিল করিস না, মন দিয়ে পড়ালেখা কর, কিছু লাগলে কল দিবি। ওকে ভাইয়া। কথাটা বলে রাকিব পিয়নের সাথে ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। তখনই হঠাৎ ওদের সামনে কিছু মেয়ে পড়ে। রাকিব ওদের দিকে না তাকিয়ে কলেজের বিভিন্ন জায়গায় তাকায় এবং সেখান থেকে নুসরাত নামের একটা মেয়ে পিয়নের উদ্দেশ্যে বলে, মামা, ছেলেটা কে? লেখক হালিম স্যারের ছোট ভাই। কোন ক্লাসে ভর্তি হয়েছে? অনার্সের প্রথম বর্ষে। ও। তারপর মেয়েগুলো রাকিবের দিকে তাকিয়ে চলে যায় এবং রাকিব আর পিয়ন ক্লাসরুমে আসে। তখন পিয়ন আবদুল্লাহর উদ্দেশ্যে বলে, ইনি লেখক আব্দুল হালিম সাহেবের ছোট ভাই, এনাকে তোমার সাথে রাখো, আজ উনি শুধু কলেজটা দেখবে। ওকে মামা। আচ্ছা, আপনি গিয়ে ওর পাশে বসুন। ওকে। তারপর পিয়ন চলে যায় আর রাকিব আবদুল্লাহর পাশে গিয়ে বসে। তখন আবদুল্লাহর হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি মারুফ চৌধুরী আবদুল্লাহ। হ্যালো, আমি রাকিবুল ইসলাম রাকিব। তারপর ক্লাসের সবাই এক একে ওর সাথে পরিচয় হয়ে নেয় এবং কিছুক্ষণ পর একজন স্যার ক্লাসে আসে। প্রবেশ করে স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। সবাই বসে পড়ুন, শুধু হালিম স্যারের ভাই ছাড়া। সবাই স্যারের কথা মতো বসে পড়ে, শুধু রাকিব ছাড়া। ও দাঁড়িয়ে থাকে। স্যার ওর দিকে তাকিয়ে বলে, আপনি হালিম স্যারের ভাই? জি স্যার। নাম কি আপনার? রাকিবুল ইসলাম রাকিব। নাইস নেম। তো আপনার কি হওয়ার স্বপ্ন? কৃষক।
রাকিবের কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে থাকে, কারণ এই যুগের ছেলেরা কৃষকদের ঘৃণা করে। আর বাংলাদেশের অন্যতম পরিবারের ছেলে নাকি স্বপ্ন কৃষক হওয়া। তখন স্যার বলে, সকলে চায় ডক্টর পুলিশ সকলে চায় ডক্টর পুলিশ ইত্যাদি আরও অনেক কিছু হতে, আর আপনি চান কৃষক হতে, কারণ কি জানতে পারি? স্যার বেয়াদবি মাফ করবেন, আপনি যদি আমায় তুই করে বলতেন খুশি হতাম। ওকে, অবশ্যই, তো বলো। রাকিব স্যারের কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, সবাই যদি ডক্টর, পুলিশ, সিআইডি হয় তাহলে কৃষক বা কে থাকবো? এবং যখন কৃষক কমে যাবে তখন আমাদের দাবার কমে যাবে, তাই এতটুকু কারণ। বাহ, তো চিন্তাভাবনা খুব ভালো। আচ্ছা বস, ক্লাসে মন দে। ওকে। রাকিব এটা বলে বসে পড়ে। তারপর স্যার ক্লাস শুরু করে এবং এভাবে একের পর এক 12টা পর্যন্ত ক্লাস হয়। তখন বিরতি দেয়। তখন আব্দুল্লাহ আর রাকিব বাইরে আসে। রাকিব আর আব্দুল্লাহ কথা বলতে বলতে ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করে। কিছু দূর আসতে রাকিবের চোখ পড়ে কিছু মেয়ে বসে আড্ডা দিতেছে। তাদের মাঝে একজন মেয়ের দিকে রাকিব একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা আব্দুল্লাহ চোখে পড়ে এবং ও বলে, শোনো, ওনার দিকে তাকিয়ে থেকো না। উনি হচ্ছে কলেজের গুন্ডি এবং লেখক সানজিদা সুলতানার মেজো বোন। ও আচ্ছা। রাকিব কথাটা বলার পরপরই ওই মেয়েগুলোর মাঝ থেকে নুসরাত মেয়েটা ডাক দিল, এই যে ছেলে, এদিকে আসো। আমি? তুমি। তখন আব্দুল্লাহ চলে যায় আর রাকিব একা একা ওদের সামনে যায়। আর ওদের সামনে যেতে নুসরাত মিমের উদ্দেশ্যে বলে, মিম, এইটাই সে ছেলে যার কথা বলেছিলাম। মিম এতক্ষণ নিচের দিকে তাকিয়ে ফোন টিপতে ছিল। নুসরাতের কথাই চোখ উপরে তুলে আর রাকিবের দিকেই তাকায়। রাকিব আজ কালো জিন্স, কালো শার্ট, হাতে ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, এক কথাই অসাধারণ লাগতেছে। তখন মিম দাঁড়িয়ে রাকিবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি ফারিয়া সুলতানা মিম। রাকিব ওর সাথে হাত না মিলিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আপু, আমি রাকিবুল ইসলাম রাকিব। মিম তখন অপমান বোধ করে, হাত নামিয়ে নিয়ে সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম। হাত মিলাও নাই যে? কারণ আমি মেয়েদের থেকে দূরে থাকি, আর স্পর্শ তো অনেক দূরের কথা। ও, এখন কই যাবা? ক্যান্টিনে। আচ্ছা যাও, কোনো প্রবলেমে পড়লে ডাক দিও, আমি এই কলেজের সিনিয়র। সরি, আমার প্রয়োজন সম্পূর্ণ করার জন্য আমার 2 ভাই 1 বাবা আছে। আশা করি আপনার প্রয়োজন পড়বে না। রাকিব কথাটা বলে ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করে আর মিম ওর আগের জায়গাতেই বসে পড়ে। তখন নুসরাত বলে, ও তোকে অপমান করেছে। আরে অপমান না, ও মেয়েদের থেকে দূরে থাকে, তাই এমন তারা তারা উত্তর দিচ্ছে। ও। তখন নুসরাত, মিম এবং ওর বাকি বান্ধবীরা কথা বলতে থাকে এভাবে। আচ্ছা চলুন ছোট করে মিমের সম্পর্কে জেনে আসি। ফারিয়া সুলতানা মিম মা বাবার এবং পরিবারের ছোট সন্তান। ওর বড় একজন বোন আছে, ওর বোন লেখিকা, ওর বোনের নাম সানজিদা সুলতানা রূপা। ওদের বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই একবার এক এক জায়গায় তারা লারি হতে বর্তমানে ওর বাবা জব ছেড়ে দিয়ে রাকিবের বাবার কাপড়ের ব্যবসার পার্টনারশিপের নিচে। রূপা আর হালিম একে অপরকে ভালোবাসে এবং ওদের বিয়েও ঠিক হয়েছে। রূপা শান্ত টাইপের হলো, মিম একটু দুষ্টু প্রকৃতির। আর এই বছরই অনার্সের 2য় বর্ষে পড়ে, এতটুকুই জেনে রাখুন। রাকিব ক্যান্টিনে এসে একটা টেবিলে বসে নাস্তার অর্ডার দেয়। তখন 2জন ছেলে এসে বসে। ওদের মাঝ থেকে মেহেদি নামের একটা ছেলে বলে, হাই, আমি মেহেদি হাসান। আমি রাকিবুল ইসলাম রাকিব। আর আমি আরাফাত। হ্যালো। আমরা সেম ইয়ারে পড়ি, বন্ধু হতে পারি? অবশ্যই। তাহলে তুমি আপনি নট এলাও। ওকে। ওকে। কি খাবি অর্ডার দে। তারপর মেহেদি আর আরাফাত খাবার অর্ডার দেয় এবং কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। সবাই খাবার খেতে খেতে আড্ডা দেয়। খাবার খাওয়ার পরে রাকিব বলে, আচ্ছা ক্লাস করতে মন চাচ্ছে না, বাসায় চলে যাচ্ছি। ওকে। তোমার নাম্বারটা দিয়ে যাও। 018। ওকে। তারপর রাকিব ওদের থেকে বিদায় নিয়ে গেটের বাহিরে আসতেই ওদের গাড়ির ড্রাইভার এসে বলে, ছোট সাহেব চলুন। ওকে চলুন।
তারপর রাকিব ওনার সাথে গাড়িতে উঠে বসে। তখন ড্রাইভার একটানে রাকিবকে বাসায় নিয়ে আসে। রাকিব বাসায় আসতেই ইকরাম ওকে ডাক দেয়। রাকিব, এইদিকে আসো। জি ভাইয়া, বলো। কলেজ কেমন লেগেছে? ভালোই। কোনো সমস্যা হলে বলবে। ওকে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। রাকিব মাথা নেড়ে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। রাকিব ফ্রেশ হতে তখনই নিচ থেকে ওর আম্মু খাবার খেতে ডাক দেয়। রাকিব নিচে এসে ওর আম্মুর সাথে খাবার খেতে বসে। তখনই বাসায় হালিম প্রবেশ করে। হালিম সোজা টেবিলে এসে বসতে বসতে রাকিবকে বলে, কি কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুনলাম তোর নাকি কিছু খাওয়ার স্বপ্ন। জি ভাইয়া। এটা বাদে অন্য কিছু না ভাইয়া, সকলে যদি লেখক, ডক্টর, ব্যবসায়ী হয় তাহলে কে বা কৃষক হবে? আর কৃষক যদি কম হয়ে যায় তাহলে সবাই খাবারের অভাবে মারা যাবে। রাকিবের কথা শুনে ওর মা এবং ভাই মুখ টিপে হাসি ফুটে। তখনই ইকরাম খাবারের টেবিলের দিকে আস্তে আস্তেই বলে, রাকিব, তোমার সাথে আমি একমত। তোমায় আমি কৃষি শিক্ষা অর্জনের জন্য সাহায্য করব। ধন্যবাদ ভাইয়া। ইটস ওকে, এখন খাবার খাও তো। আম্মু আব্বু এখানে আসে নাই? না, আজ নাকি কার সাথে গাড়ি নিয়ে মিটিং করতেছে। কথাটা বলতে বলতে ইকরাম রাকিব আর হালিমের মাঝের চেয়ারে বসে পড়ে এবং ওর আম্মু খাবার বেড়ে দেয়। তখন ইকরাম হালিমের উদ্দেশ্যে বলে, আলহামদুলিল্লাহ ভালোই। কোনো সমস্যা হলে বলবা। আর সানজিদা আপুকে কখন বিয়ে করবা? দেখি আব্বুকে ইন্ডিয়া কলকাতা থেকে এসে বলবো। ওকে। কলকাতায় কেন যাবি ভাইয়া? সেখানে একটা লেখকের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমার আর রূপার দাওয়াত পড়ছে। রূপাটা কে? কেন, চিনিস না? না, চিনলে কি আর জিজ্ঞেস করতাম কে। চুপচাপ খাও। আর রূপা হচ্ছে সানজিদার নাম। ওকে। তারপর সবাই খাবার খেতে মনোযোগ দেয়। আর ওদের মা আব্বার সাথে খাবে বলে বসে আছে, তাই ইকরাম খাবার খেয়ে রুমে চলে যায়। তখনই রাকিব ওর আম্মুকে বলে, আম্মু, তোমার মেজো ছেলে এমন গম্ভীর কেন? ও আবার তোর কি করছে? তোমার ছেলের মুখে আমার বুঝ হবার পরে হাসি দেখি নাই। ও কি হাসতেই জানে? সেটা আমিও জানি, কিন্তু আগে অনেক হাসতো। তবে তোর বুঝ হওয়ার পর কেন হাসে না সেটা জানি না আমি। বড় হবার সাথে সাথে সবার মেজাজটা বদলে যায়। তাই। এভাবে কিছুক্ষণ মা ছেলেরা কথা বলে। খাবার খেয়ে উঠে দুজনই রুমে চলে যায় আর ওদের আম্মু বসে থাকে। রাকিব নিজের রুমে এসে ফোন নিয়ে গেম খেলতে খেলতে শুয়ে পড়ে এবং রাকিব গেম খেলতে খেলতে ঘুমিয়ে যায় এবং আসরের সময় ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে আর দেখে ওর আব্বু আম্মু এবং দুজন ওর মা বাবার বয়সী বসে কথা বলতেছে। আর ওনাদের পাশে দুজন মেয়ে বসে কথা বলতেছে। তাদের মধ্যে একজন হচ্ছে রাকিবের কলেজে সেই মিম মেয়েটা। রাকিব নিচে নামতে ওর মা ওকে ওর পাশে বসিয়ে দিয়ে ওনাদের উদ্দেশ্যে বলে, এই হচ্ছে আমার ছেলে রাকিব। ও, তো কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমরাও আলহামদুলিল্লাহ। আমাদের চিনছো? মহিলাটা কথাটা বলে রাকিব কিছু বলতে যাবে, তখন ইকরাম সিগারেট টানতে টানতে বের হয়। ও আপনাদের চিনে না, আর ওর সাথে বেশি কথা বলবেন না। ও অন্য মহিলাদের সামনে নার্ভাস ফিল করে। আর বলে। রাকিব কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে যায়। ওকে। রাকিব এটা বলে ইকরাম সিগারেট টানতে টানতে চশমা লাগিয়ে চলে যায়। তখন রাকিবের মা মহিলাটাকে বলে, সরি ভাবি, জানেন ওই তো আপনাদের উপর ওই বিষয় নিয়ে রেগে আছে। আর রাকিব অন্যদের সামনে নার্ভাস ফিল করে, এটা সত্যি। ও, রাকিব উনি হচ্ছে তোর আব্বুর কাপড়ের ব্যবসার পার্টনার, আর ওরা ওদের মেয়ে রূপা এবং মিম। ও। আর রূপা তোর ভাবি। কালকে ওরা ইন্ডিয়া যাবে। ও, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। আপনি? এভাবে কিছুক্ষণ কথা বলে রাকিব যখন অতিরিক্ত নার্ভাস ফিল করতেছিল তখন রাকিবের বাবা ওকে উপরে পাঠিয়ে দেয়। রাকিব উপরে এসে রুম থেকে ফোনে ছাদে এসে দাঁড়ায়। তখনই ওর পকেটে হাত যায়
আর পকেটে সিগারেট ছিল, তাই রাকিব সিগারেট নিয়ে টানতে থাকে আর গান লাগিয়ে শুনতে থাকে। ছাদের পরিবেশটা খুব সুন্দর, সারা ছাদে ফুলের টোপা ছিল এবং একপাশে একটা দোলনা ছিল। তখন রাকিবই সেই দোলনায় গিয়ে বসে পড়ে। তখন রূপা এবং মিম উপরে আসে। রূপা বলে, কি গো দেবরজি, সিগারেট খাচ্ছেন? রাকিব এবং রূপা মিমকে দেখে তাড়াহুড়ো করে সিগারেট ফেলে দেয়। তখন রূপা এসে ওর পাশে বসে, আবার বলে, কি গো দেবরজি, লজ্জা পেলে? সরি, আমি লজ্জা পাবো কেন? শুধু বড় এবং ভবিষ্যৎ ভাবি, তাই সম্মান দিয়েছি। ওহো, তাই বুঝি দেবরজি। এখন আপনার কি আমার সাথে কোনো দরকারি কথা আছে? আরে না, তুমি একলা বসে আছো তাই আসলাম গল্প করতে। ইকরাম ভাইয়া কি বলছিল মনে আছে? কি বলছে? ও বলছে আমি মেয়েদের সামনে নার্ভাস ফিল করি, তাই দয়া করে এখান থেকে যান। ও মা গো, আমার লজ্জাবতী দেবর রে। ধুরু। এভাবে রূপা রাকিবের সাথে দুষ্টামি করতে থাকে এবং রাকিবের লজ্জা ভাঙ্গায়। আর একপাশে মিম দাঁড়িয়েছিল আর রাকিবকে আপন মনে দেখতেছিল। তখন ছাদে হালিম আসে। হালিম এসে রাকিবকে বলে, কিরে, ভাবির সাথে এত কিসের কথা বলিস? তোর বিয়ার কথা। বাসা থেকে তো অলরেডি একবার বলছে। তো সমস্যা কি? আমি আরেকবার বলতাছি। ওকে বল বল কন্ট্যাক্ট করতে। আমরা শালি দুলোভাই এক পাশে দাঁড়িয়ে থাকি। হালিমের কথা শুনে রাকিবের চোখ আপনা আপনি মিমের দিকে যায়। তখন রূপা বলে, ও আমার ছোট বোন, তবে তোমার কলেজের সিনিয়র। ও একটু দুষ্টু। ও পরিচয় হয়েছে। কখন হলি রে? 12 বাজে। ও, তো চলো চারজন মিলে আড্ডা। ওকে। রাকিব প্রথমে নার্ভাস ফিল করলেও পরে আস্তে আস্তে ওদের সাথে আড্ডা দিতে থাকে। তখন ইকরাম ছাদে আসে আর রাকিবকে ধমক দিয়ে বলে, কিরে, তোকে না বলছি কোনো মেয়ের সাথে মিশবি না? সরি ভাইয়া। কথাটা বলে রাকিব যখন উঠে যাবে তখনই হালিম ইকরামের উদ্দেশ্যে বলে, রে, তোর কি হয় এদের সাথে মিশলে? তুই গাদ্দারের পরিবারের সম্পর্ক করলে আমিও এবং আমার ভাইকে করতে দিব না। এই যে মিস্টার, মুখের ভাষা ঠিক করুন। কাকে গন্ধার বলতেছেন? তোদের। আমরা কি গন্ধারি করেছি? আর হ্যাঁ, আরেকবার এটা বলবেন তো দেখিয়েন আমি কি করি। ইকরাম মিমের কথা শুনে দেওয়ালে একটা ঘুষি দেয়, যার কারণে ওর হাত ফেটে রক্ত বের হওয়া শুরু করে এবং দেওয়ালের একটা অংশ ভেঙে যায়। তখন ইকরাম আবার রাকিবকে ধমক দিয়ে বলে, কিরে, তোকে কি বলছি? আর তুই না নার্ভাস ফিল করতে? সরি ভাইয়া, যাচ্ছি। রাকিব কথাটা বলে ইকরামের পাশ কাটিয়ে মাথা নিচু করে রুমে চলে আসে। তখন ইকরামও আসে আর হালিম অ্যান্ড মিম রূপার উদ্দেশ্যে বলে, সরি, মাইন্ড করো না। ওর রাগ করার কারণটা তো তোমরা জানো। ইটস ওকে, তোমার মাপ চাইতে হবে না, চলো নিচে চলো। দুলা ভাই। হালিম রূপা এবং মিমের কথা শুনে মুচকি হাসি দিয়ে নিচে আসে। রাকিবের মা হালিমের উদ্দেশ্যে বলে, কিরে, উপরে কি হয়েছে? আরে যা হবার তা হয়েছে। ওহ, কি দরকার ছিল মা বাবা তোমাদের কাজটা করার? আজ তার চোখে বিষ। আমরা। চুপ থাক আর তোদের রুমে যা। কথাটা বলে মিমের বাবা রাকিবের বাবাকে নিয়ে বাইর হয় আর মিমের মা এবং রাকিবের মা রান্নাঘরে যায়। তখন সেই রুমে মিম, রূপা এবং হালিম ছিল। তখনই ইকরাম রক্তমাখা হাত নিয়ে বাইর হয়। রাকিবের মা ইকরামের হাত থেকে রক্ত পড়তেছে দেখে রান্নাঘর থেকে বের হয়ে ইকরামকে ডাক দেয়। তবে ইকরাম তার ডাক না শুনে হেঁটে বাহির হয়ে যায়। আর এইদিকে নিচের রুমে শুয়ে শুয়ে রাকিব ভাবতেছে যে ইকরাম আর মিমের পরিবারের মাঝে এমন কি হয়েছে যে ইকরাম তাদের দেখতে পায় না। রাকিব শুয়েছিল, তখনই রাকিবের ফোনে একটা কল আসে। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে মেহেদি নামটা ভেসে উঠছে। রাকিব কল রিসিভ করতেই ওপাশ থেকে মাহাদি বলে, কিরে কই? রুমে। বের হয়ে এই দোকানে আই। চিনি না তো। আচ্ছা, তুই বাসা থেকে বের হয়ে ওদের বাসার সামনে দাঁড়া আর ঠিকানাটা সেন্ড করে দে। ওকে। কথাটা বলে ফোন বের করে একটা ঠিকানা পাঠিয়ে দিয়ে একটা কালো হুডি পরে বের হয়, কারণ বর্তমানে শীতকাল। রাকিব নিচে আসতে দেখে মিম, রূপা এবং হালিম বসে কথা বলতেছে। রাকিবকে এই বেশে দেখে হালিম বলে, কোথাও যাচ্ছিস? বাহিরটা একটু ঘুরতে। কার সাথে?
আমার 2 জন বন্ধুর সাথে। মেহেদিদের সাথে নাকি? হুম। ওকে যাও। ওকে। এটা বলে রাকিব কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাহিরে বের হয়ে যায়। রাকিব বাহিরে বের হয়ে নিজের বাসার গেটের সামনে মেহেদিদের জন্য অপেক্ষা করতে থাকে এবং মেহেদি আর আরাফাত কিছুক্ষণ পর একটা বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। রাকিব ওদের সাথে হাঁটতে হ্যান্ডশিপ করে ওদের উদ্দেশ্যে বলে, কিরে কেমন আছো? ভালো, তুই? আমিও। ওকে, এখন ওঠ। ওকে। তারপর রাকিব বাইকে ওঠে আর মেহেদি টান মারে এবং একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। বাইক থেকে সবাই নেমে দোকানে ঢুকে চা অর্ডার দেয়। তখন রাকিব দোকানদারকে বলে, মামা একটা লাকিও দিয়েন। এটা কেন? আমরা খাবো নাকি? ও তাহলে 3টা দেন। এটা বলে রাকিব এবং ওরা কথা বলে। তখন একটা পিচ্চি এসে সিগারেট দিয়ে যায় এবং ওরা সিগারেট ধরিয়ে খেতে থাকে এবং কথা বলতে থাকে। মামা, তোর জিপ নাই? আমার? হ্যাঁ, তোর। ধুরু হালা, মেয়েদের সামনে যাইলে আমার ঘাম ছুটে যায়, আবার জিএফ থাকবে? বলস কি? সত্যি। তখনই ওদের সিগারেটও শেষ হয়ে যায় এবং চাও চলে আসে। ওরা চা খেতে খেতে কথা বলে। চা শেষ হয়ে গেলে রাকিব বলে, ওকে চল। তারপর চা অ্যান্ড সিগারেটের বিল মিটিয়ে বাইক নিয়ে রওনা দেয় এবং কিছুক্ষণের মাঝে বাসায় এসে পৌঁছে যায়। রাকিব ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। রাকিব রুমে এসে দরজা লাগিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসে। রাকিব পড়তে ছিল, তখনই ওর রুমের দরজায় টোকা পড়ে এবং রাকিব জিজ্ঞেস করে, কে? আমি বেআই। কি লাগবো? কিছু লাগবে না আপু, আর ভাইয়া বাহিরে গেছে একলা, তাই আসছিলাম আপনার কাছে। তারপর রাকিব উঠে দরজা খুলে দেয় এবং মিম ভিতরে ঢুকে বিছানায় বসে। রাকিব আবার দরজা লাগিয়ে পড়তে বসে। তখন মিম বলে, কি গো বেআই, আমার সাথে গল্প করবেন নাকি পড়বেন? পড়বো, গল্প পরে করব, বসেন আর ফোন টিপেন, আমার পড়া আছে। ওকে, পড়ো। রাকিব পড়ায় মনোযোগ যায় আর মিম শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। মিম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে আর রাকিব তখন পড়া থেকে উঠে। রাকিব মিমকে ঘুমন্ত অবস্থা থেকে একদম নেশাগ্রস্তদের মতো হয়ে যায়। রাকিব নিজের অজান্তে মিমের ঠোঁটের সামনে নিজের ঠোঁট নিয়ে যায় আর এক করে দিবে। তখন রাকিবের হুঁশ আসে ও কি করতেছে। রাকিব নিজেকে কন্ট্রোল করে আর মিমকে ডাকতে থাকে, এই যে মিস, উঠুন। রাকিবের ডাক শুনে মিমের ঘুম ভাঙে আর উঠে বসে। তখন মিম বলে, পড়া শেষ নাকি? এখন বলেন কি গল্প করবেন? আর গল্প করব? আচ্ছা, একটা কথা, আপনি কি প্রেম করেন? আমায় দেখে কি মনে হয়? কি আর মনে হবে, সবার যা মনে হয় আমারও তাই মনে হয়। ও, আমি প্রেম করি না। মিম কথাটা শোনার পর এত পরিমাণ যে খুশি হয় যেন চাঁদ হাতের কাছে পেয়েছে। মিম খুশির ঠালে রাকিবকে জড়িয়ে ধরে। রাকিব ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কি করতেছেন? কিছু না। কথাটা বলে চলে যায় আর রাকিব অবাক হয়ে বসে আছে আর নিজে নিজে বলে, আমি প্রেম করি না, তাতে এত খুশি হবার কি আছে? তারপর সে বিষয় নিয়ে মাথা না ঘামি রাকিব ফোন টিপতে বসে পড়ে এবং ফোন টিপতে শুরু করে। আর কিছুক্ষণ পর নিচ থেকে খাবার খাওয়ার জন্য ডাক আসে। রাকিব নিচে আসে এবং সবার সাথে খেতে বসে। আম্মু, মেজো ভাইয়া আসছে? না, ও এখন আসবে না, রাত 1টা বাজে আছে। কিছু বলো না ওকে। তুমি এই বিষয় নিয়ে নাক না গলিয়ে খাবার খাও। ওকে আব্বু। তারপর সবাই খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে রাকিবের মা বাবা এবং মিমের মা বাবা সোফায় বসে কথা বলে। রাকিব এবং ওর ভাই মিমের বোন রাকিবের রুমে আসে। তখন রাকিব বলে, ভাবি, আমার রুমে কি তোমার জামাই রুমে যাও? কেন আমার রুমে যাবা? ও তেরি, আমার রুমে আসবি কেন? তোর রুমে তুই তোর বউশালী নিয়ে যা। আরে রাকিব, বাদ দাও তো। তারপর ওরা কথা বলতে থাকে। হঠাৎ রাকিব জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, মেজো ভাইয়া রূপা আপুরদের পরিবারের উপর এমনভাবে কেন রেগে থাকে? শুনবি? জি বল। ইকরাম রূপার কাজিনকে ভালোবাসতো। রূপার কাজিনের নাম সিনথিয়া। সিনথিয়ার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং ইকরাম আর সিনথিয়া একসাথে পড়ালেখা শেষ করে এবং ওরা খুব ভালো বন্ধু। কিন্তু ইকরাম আস্তে আস্তে সিনথিয়াকে ভালোবেসে ফেলে।
আর সিনথিয়ার মা বাবার ইচ্ছা ছিল রূপার চাচাতো ভাই সজীবের সাথে ওর বিয়ে দেওয়া। তাই সিনথিয়া পড়ালেখা শেষ হবার পর রূপার মা বাবা সিনথিয়াকে রূপার চাচাতো ভাই সজীবের সাথে বিয়ে দেয়। সিনথিয়া রূপার মা বাবাকে অনেক বলছে যে ও ইকরামকে ভালোবাসে, কিন্তু ওনারা সিনথিয়ার মা বাবার শেষ ইচ্ছা পূরণ করে। আর এটা ইকরাম জানার পরে ওনাদের ঘৃণা করা শুরু করে। এটাই কারণ। রাকিব হালিমের সব কথা শুনে একটু ভাবে, তারপর উঠে বলে, ও কিন্তু ওনাদের কাজটা করা ঠিক হয় নাই। তো বর্তমানে সিনথিয়া আপুর খবর কি? ও মারা গেছে। মানে? মনে হচ্ছে এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর এটাই ইকরামের চোখে রূপার পরিবারকে ঘৃণা পাত্র তৈরি করে। আচ্ছা বাদ দে, আর আমায় একদিন ওনার কবরে নিয়ে যাস। ওর কবর কোথায় সেটা আমরা নিজেরাও জানি না। এটার মানে কি? সিনথিয়া মারা যাবার পরে ইকরাম ওর লাশ নিয়ে কোথায় দাফন করেছে সেটা আমাদের সকলের অজানা। তোমরা জানার চেষ্টা করনি? না। আচ্ছা বাদ দাও, তোমরা তো কালকে ইন্ডিয়া যাবা, সো শুয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। ওকে, গুড নাইট। কথাটা বলে হালিম, রূপা এবং মিম চলে যায় আর রাকিব দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। সকাল। রাকিবের ঘুম ভাঙে সকাল 7টা বাজে। রাকিব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। রাকিব নিচে এসে দেখে রাকিবের মা বাবা আর মিমের মা বাবা এবং মিম বসে আছে সোফায়। রাকিব নিচে নেমে ওর মার উদ্দেশ্যে বলে, আম্মু নাস্তা দাও। আচ্ছা টেবিলে গিয়ে বস, আমি দিতেছি। ওকে। রাকিবের মা ওকে নাস্তা দিয়ে দেয় আর রাকিব নাস্তা করে উপরে আসে এবং রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। তখনই ওর বাবা ওকে পিছন থেকে বলে, রাকিব মিমকে নিয়ে যা। ওকে, ওনাকে আসতে বলুন, আমি বাহিরে ওয়েট করতেছি। কথাটা বলে রাকিব বাহিরে আসে এবং মিমের আসার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ড্রাইভার গাড়ি বাহির করে। রাকিব ড্রাইভারকে বলে, আঙ্কেল আপনি আমায় চাবি দিয়ে দেন, আমি ড্রাইভ করব। কিন্তু ছোট সাহেব। কোনো কিন্তু না আঙ্কেল, চাবি দিয়ে যান, আজ আপনার ছুটি। বড় সাহেবকে জিজ্ঞেস করতে হইব। লাগবো না, আব্বুর সাথে আমি কথা বলে নিব। ধন্যবাদ ছোট সাহেব। আচ্ছা যান। তারপর ড্রাইভার চলে যায় আর রাকিব মিমের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মিমও আসে। চল। ওকে। কথাটা বলে মিম পিছনে ছিটে আর রাকিব ড্রাইভারের সিটে বসে। রাকিবকে সিটে দেখে মিম জিজ্ঞেস করে, কিরে তুই ড্রাইভার সিটে কেন? ড্রাইভার কই? ছুটি দিয়ে দিছি। তুই ড্রাইভ পারোস? না, আমি গাড়ি চালাতে পারি, ড্রাইভ পারি না। ও আচ্ছা, চল এখন। ওকে। এটা বলে রাকিব গাড়ি স্টার্ট দিয়ে চালাতে থাকে। হঠাৎ রাকিব জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, ভাবি কই? কেন জানোস না তুই? না তো। আরে ওরা যে আজ ইন্ডিয়া যাবে সেটা ভুলে গেছো? ও সরি। এই ওয়েট, আপনি আমায় তুই করে কেন বলতেছেন? কারণ তুই আমার জুনিয়র তাই। ও ভালো। তারপর রাকিব ড্রাইভ করায় মনোযোগ দেয় আর কিছুক্ষণের মাঝে ওরা কলেজে পৌঁছে যায়। তখন রাকিব গাড়ি পার্কিং করে মিমকে নিয়ে গাড়ি থেকে নেমে রাকিব মিমের উদ্দেশ্যে বলে, আচ্ছা এখন আপনি যান, আমি ক্যান্টিনে যাব। ওকে যা, আর হ্যাঁ কোনো মেয়ের সাথে কথা বলবি না। সেটা আপনাকে বলতে হবে না, বাই। রাকিব এটা বলে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে ফোন বাহির করে রাকিব আরাফাতকে কল দেয়। আরাফাত ফোন রিসিভ করতে রাকিব বলে, কই রে তোরা? ক্যান্টিনে। তুই কই? মাত্র কলেজে আসছি, বস। ওকে জলদি আস, ক্লাসের টাইম হচ্ছে। রাকিব আরাফাতের কথাটা শুনে কিছু না বলে কল কেটে দেয় এবং জোরে হেঁটে ক্যান্টিনে আসে আর আরাফাত এবং মেহেদির কাছে আসে। তখন মেহেদি বলে, কিরে কি খবর? ভালো তো, তোরা বল তোদের কালকের দিন কেমন কাটলো? ভালোই কাটছে। তো কি খাবি, অর্ডার দে। তারপর সবাই খাবার অর্ডার দিয়ে কথা বলে কিছুক্ষণ পর খাবার খেয়ে আসে। তখন সবাই খাবার খেতে খেতে কথা বলে এবং তখনই একটা মেয়ে এসে দেখতে একদম গ্রামের মেয়ের মতো দেখা যায়। সল সোজা, বুকে কিছু বই, পরনে গ্রামের মেয়েদের পোশাক এবং মাথায় ঘোমটা। মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি মেহজাবিন, আপনাদের সাথেই পড়ি। আমি মেহেদি। আমি আরাফাত। আমি রাকিব।
আমি গ্রাম থেকে আসছি, হোস্টেলে থাকি, আর তেমন কোনো বন্ধু নাই। আমি কি আপনাদের বন্ধু হতে পারি? অবশ্যই। একটা শর্ত আছে। কি শর্ত? আপনিও বলতে পারবি না, তুমিও আর আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি অমন মেয়ে না। আচ্ছা, তো শর্তে রাজি তো? হুম। তাহলে দাঁড়িয়ে না থেকে বস, আর কি খাবি অর্ডার দে। ওকে। কথাটা বলে বসে পড়ে এবং খাবার অর্ডার দেয়। সবাই খাবার খেয়ে বিল মিটিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা ধরে। তখনই মিম আর ওর বান্ধবীরা এসে রাকিবের উদ্দেশ্যে মিম বলে, মেয়েটাকে? আমার ক্লাসমেট অ্যান্ড ফ্রেন্ড মেহেজাবিন। ও হাই, আমি মিম, তোমাদের সিনিয়র। আমি মেহেজাবিন। একটু এইদিকে আসো। কি আপু? তুমি রাকিবের সাথে তেমন মিশিও না, কেমন? বুঝছি। ওকে আর মেহেদিকে আমি পছন্দ করি। ও রিয়েলি? হুম। ওকে, তো সাহায্য লাগলে বলবা। আর হ্যাঁ, রাকিবকে সব বলিও না। ওকে। তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তো। 01850। ওকে, চলো রাতে কথা হবে। ওকে। তারপর দুজন রাকিবদের সামনে আসে। মিম রাকিবদের থেকে বিদায় নিয়ে বান্ধবীদের নিয়ে নিজের ক্লাসরুমের দিকে হাঁটা ধরে। রাকিব আর ওর বন্ধুরা হাত ধরে। তখন রাকিব মেহেজাবিনের উদ্দেশ্যে বলে, মিম আপু তোকে কি বলছে রে? যারা বলার বলেছে, তোকে বলতে হবে, চুপচাপ চল। ওকে। আচ্ছা, তোর কোনো ডাকনাম নাই? কেন না? ও এমনি। ওকে চল, চুপচাপ। তারপর কথা বলে চারজন ক্লাসরুমে ঢুকে পড়ে। তখনই স্যার আসে। সবাই স্যারকে সম্মান দিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা? জি আলহামদুলিল্লাহ, আমরাও। তো বসো এবং বই খোলো। ওকে স্যার। তারপর সবাই বসে এবং বই খুলে। এভাবে কয়েকটি ক্লাস হবার পর টাইম দেয়। রাকিব, মেহেদি, মেহেজাবিন এবং আরাফাত ক্যান্টিনের দিকে হাঁটা ধরে। ক্লাসরুম থেকে বের হয়ে রাকিব একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটা পড়ে যায়। রাকিব হাত বাড়িয়ে দিয়ে বলে, সরি ব্রো, খেয়াল করি নাই। চোখে পকেটে রেখেছিলে নাকি বে? আরে ভাই, এইভাবে রিয়্যাক্ট করতেছো কেন? আমি তো বলছি আমি খেয়াল করি নাই। শালা, সাহস থাকলে ক্যান্টিনে থাকিস, আমি আমার আপুকে নিয়ে আসতেছি। ওকে, যাও। কথাটা বলে ছেলেটা উঠে গিয়ে কোথায় চলে যায়। আর রাকিব এবং ওর বন্ধুরা ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করে। ওরা ক্যান্টিনে এসে বসে নাস্তা অর্ডার দেয় এবং নাস্তা এসে যায়। ওরা নাস্তা করতে করতে কথা বলে। তখনকার ছেলেটা একটা মেয়েকে নিয়ে আসে। ছেলেটা রাকিবকে দেখিয়ে দিয়ে বলে, আপু, এই সেই ছেলে। ছেলেটার কথা অনুযায়ী মেয়েটা রাকিবের দিকে তাকায়। তখনই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়ে বলে, আপু। বল। এই সেই ছেলে। আচ্ছা, আমি দেখতেছি। মেয়েটা কথাটা বলে রাকিবের উদ্দেশ্যে, কি হয়েছে আপনি বলুন। এই ছেলেটা আপনার কি হয়? আমার ছোট ভাই। ও, তাহলে শুনুন, আমরা ক্লাস করে ক্যান্টিনে আসার উদ্দেশ্যে বের হয়েছি। তখনই আমার ছেলেটার সাথে ধাক্কা লাগে। আমি ওকে সরিও বলছি, আর ছেলেটা আমার থেকে 100 টাকাও নিছে। রাকিবের কথা শুনে মেয়েটা বাদে সবাই অবাক দৃষ্টিতে তাকায়। তখন ছেলেটা বলে, কিরে, মিথ্যা কথা বলতেছিস কেন? মিথ্যা কেন বলবো? তোমার পকেটে 600 টাকা আছে, তোমার 500 টাকা, আরেক 100 আমার থেকে নিছো। এটা মিথ্যা। মিথ্যা হলে পকেটের সব টাকা বের করো। কেন কেন বের করব? প্রমাণ করার জন্য। ও সত্যি বলেছে, তুই টাকা বের কর। তুই আমার থেকে সকালে 500 টাকা নিয়েছিস। টাকাও নাই বল নাকি তোর কাছে? বের করো। ছেলেটা রাজি হতে চায়নি, পরে রাজি হয় এবং সব টাকা বের করে দেখে সত্যি রাকিব সত্যি কথা বলেছে। তখন মেয়েটা ছেলেটাকে থাপ্পড় মেরে বলে, যা এখান থেকে। আপু, যা। মেয়েটার কথা মতে ছেলেটার আগে গজগজ করতে করতে চলে যায়। তখন মেয়েটা রাকিবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি শরীফা ইসলাম। হ্যালো, আমি রাকিব। কোন ইয়ারে? আচ্ছা, আমরা যাই। এই চল। কথাটা বলে রাকিব শরীফার প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে ওর বন্ধুদের নিয়ে বিল পে করে চলে যায় ক্লাসরুমে। তখনই শরীফার বেস্টি মুনতাহা এসে বলে, কি রে, পছন্দ হয়েছে নাকি? হুম। তো প্ল্যান কি?
এখন কোনো প্ল্যান নেই, পরে বলবো। ওকে চল ক্লাসে। তারপর মুনতা আর শরীফা চলে যায়। এইদিকে ক্লাসরুমে এসে মেহজাবিন বলে, কিরে তুই এটা কেমনে করছত? বাদ দে। বল না। বাদ দিতে বলছি তোকে। ওকে। তখনই ক্লাসরুমে স্যার ঢুকে এবং পড়ানো শুরু করে। এভাবেই সব ক্লাস শেষ হয়ে যায়, ছুটি হয়ে যায়। তখনই রাকিব সবার উদ্দেশ্যে বলে, এই তোরা মেহেজাবিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিস। তারপর রাকিব সবার থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে হাঁটা দেয়। কিছু দূর আসতেই শরীফার সাথে দেখা হয়। শরীফা বলে, হাই রাকিব। হ্যালো। কই যাচ্ছ? গাড়ি নিয়ে আসতে। ও আচ্ছা, আমাকে ড্রপ করে দিবা? সরি, পারবো না। কথাটা বলে রাকিব গাড়ির সামনে আসে আর শরীফা অপমান বোধ করে আর চলে যায়। রাকিব গাড়ি নিয়ে এসে গেটের সামনে মিমের জন্য অপেক্ষা করতে থাকে। তখন মিম আসে। চল। ওকে। কথাটা বলে গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকে। গাড়ি আপন গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। আর তখনই মিম জিজ্ঞেস করে, কিরে কেমন কাটছে প্রথম দিন? আলহামদুলিল্লাহ ভালোই। কোনো সমস্যা হলে বলবি। ওকে, এখন চুপ থাকুন। কথাটা বলে ড্রাইভ করতে থাকে আর মিম চুপচাপ থাকে। কিছু দূর আসতেই হঠাৎ রাকিব ব্রেক করে। মিম জিজ্ঞেস করে, কিরে গাড়ি থামাইছত কেন? ওই রেস্তোরাঁর দিকে তাকান। মিম রাকিবের কথা মতো সামনের রেস্তোরাঁর দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে ইকরামের সামনে টেবিলে বসে কান্না করতেছে আর ইকরাম একটা টিস্যু দিয়ে চলে যায়। তখন রাকিব একপাশে গাড়ি পার্কিং করে মেয়েটার সামনে যায়। মেয়েটা তখন কান্না করতেছিল। তখন রাকিব জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? হালার যার জন্য এত বছর বিয়ে না করে কাটিয়ে দিলাম সে তো পূর্ণতা পেল না, এখন আমার ভালোবাসাও পূর্ণতা পেতে দিচ্ছে না। মানে বুঝলাম। তোমরা কে? আমি ইকরাম ভাইয়ার ছোট ভাই। আর আমি ওনার বড় ভাইয়ের হবু বউয়ের শালী। এখন বলো। আমার নাম আয়েশা। আমি তোমার ভাই আর তোমার ভাইয়ের এক্সের একসাথেই পড়তাম। আমি সেই কলেজ লাইফ থেকে ইকরামকে ভালোবাসি। বন্ধুত্ব ভেঙে যাবার ভয় কখনো বলি নাই, বরং একদিন যখন বলতে যাব তখন জানতে পারি তোমার ভাই আর সিনথিয়া একে অপরকে ভালোবাসে। তাই আর বলি নাই। আমাদের পড়ালেখা শেষ হয়ে জব করি। অনেকবার বিয়ের প্রস্তাব আসছে, প্রতিবারই না করে দিচ্ছি এবং ইকরাম আর সিনথিয়া বিচ্ছেদ হয়ে যায়। আমি পরশুদিন ওকে প্রপোজ করেছি। ও প্রতিবারই বলে আমরা ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকবো। এখন তোমরাই বলো, সিনথিয়ার বিয়ে হয়ে গেছে, ওর কি এভাবে দেবদাস হয়ে থাকা মানায় নাকি আমায় ভালোবাসা মানায়? ও আই সি। আচ্ছা আমাদের বাসায় চলো, আমার বড় ভাই আসুক, তখন একটা প্ল্যান ভাববো। ওকে চলো। ওকে। তারপর রাকিব ওকে নিয়ে বাসায় আসে। রাকিব বাসায় ঢুকে ওর আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু তোমার মেজো ছেলে কই? এখনো আসে নাই কেন, কি হয়েছে? ওকে দাঁড়াও। কথাটা বলে রাকিব বাইরে এসে আয়েশাকে নিয়ে ভিতরে আসে। তখনই রাকিবের আম্মু বলে, কে রে, এই কে? তোমার বৌমা। কে? আরে আমার না, তোমার মেজো ছেলের। তারপর সব খুলে বলে। রাকিবের মা সব শুনে আয়েশার কাছে এসে বলে, তো আমার ছেলেকে এত ভালোবাসো? জি আন্টি। তোমার বাবার ফোন নম্বর দিও, তোমার বাবার সাথে কথা বলবো। ওকে নিন। ভাবি বলো। 017। আচ্ছা। তুমি আমার সাথে থাকো মা। রাকিব যা ফ্রেশ হয়ে নে। ওকে। কথাটা বলে রাকিব নিজের রুমে আসবে। তখনই রাকিবের মাকে মিম জিজ্ঞেস করে, আন্টি আম্মু আপু কই? তোমার মা বাবা চলে গেছে, তুমি আমাদের সাথে থাকবা তোমার আপু আসা পর্যন্ত। ওকে। আচ্ছা ফ্রেশ হয়ে নাও। আর আয়েশা মা, তুমি আমার সাথে আসো। ওকে। তারপর রাকিব নিজের রুমে আর মিম নিজের রুমে চলে আসে। রাকিব নিজের রুমে এসে ফ্রেশ হবার জন্য জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় এবং কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয় এবং খাবার খাওয়ার জন্য নিচে আসে। দেখে ইকরাম আয়েশার সামনে দাঁড়িয়ে আছে আর আয়েশা বেচারি ইকরামের সামনে কাঁদো কাঁদো চোখ নিয়ে তাকিয়ে আছে। তখন ইকরাম বলে, তোকে এখানে কে আনছে? আমি আসছি। তুই তো আমাদের নতুন বাসা চিনোস না। আরে তোর ভালোবাসার টানে আসছি। ও তাই তো, এখন যা বের হ। তখনই রাকিবের মা এসে বলে, ও কোথাও যাবে না।
আম্মু আম্মু না ডেকে যা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে নে। খুন্তির বাড়ি না খেতে চাইলে যা ফ্রেশ হয়ে নে। ইকরাম রাগে গজগজ করতে করতে নিচের রুমে যায়, আর এইদিকে রাকিব নিচে আসে আর বলে, সেই আম্মু সেই। ও আসো, খাবার খেতে বসো। ওকে চলো ভাবি। তারপর দুজনেই খাবার টেবিলে বসে। তখন আয়েশা বলে, রাকিব, মিম কই? আমি কেমনে জানি? মা, মিম কই? ও হয়তো রুমেই, দাঁড়াও ওকে ডেকে নিয়ে আসে। তখন রাকিবের মা উপরে এসে মিমকে ডেকে নিয়ে আসে। আয়েশা মিমকে বলে, কি গো, উপরে কি করো? খাবারের সময় হয়েছে, নিচে না এসে? না, এমনি বসেছিলাম। ও, তো বসো খাবার খেতে। ওকে। তারপর রাকিবের মা তিনজনকে খাবার সার্ভ করে দেয়। তখনই রাকিবের বাবা আসে। রাকিবের বাবা পাশে ঢুকে খাবার টেবিলে এসে বসে, বলে, কি গো, খাবার দাও। ফ্রেশ হয়ে আসো। আসার সময় হয়েছি, অনেক ক্ষুধা লাগছে, এখন খাবার দাও। ওকে। তারপর রাকিবের মা রাকিবের বাবাকে খাবার দেয়। তখন রাকিবের বাবার চোখ পড়ে আয়েশার দিকে। তখন রাকিবের বাবা রাকিবের মাকে জিজ্ঞেস করে, ওকে, মিম মামনের বান্ধবী নাকি? না গো, ও তোমার বৌমা। ও ভালো তো। আমার কোন গুণধর সন্তান এমন কিউট একটা পটাইছে? ইকরাম পটায় নেই, আয়শা মামুনি পটাইতে চাইতেছে, কিন্তু তোমার পোলা তো এক মেয়েকে আটকে আছে। তোমার নাম আয়েশা? জি শ্বশুর মশাই। বাহ, তুমি তো দেখি খুব ফাস্ট। ধন্যবাদ। ওকে পটিয়ে ছাড়বা, আর হ্যাঁ, আমরা তোমার সব সাহায্য করব। আর তোমার বাবার নাম্বারটা দিও। আব্বু আমি তোমাকে হোয়াটসঅ্যাপ সেন্ড করে দিব। ওকে, এখন খাও। তারপর ওরা সবাই চুপচাপ খাবার খেতে থাকে। সবার যখন খাবার খাওয়া শেষ হয় তখন ইকরাম আসে আর বলে, বাহ, আজ আমায় রেখেই সবার খাবার খেয়ে নিচ্ছে। বাহ বাহ ভাই বাহ। কম ডায়লগ মার, তোর আম্মু খায় নাই? তোর জন্য জলদি যা, খেয়ে আমার বউটারে উদ্ধার কর। বুড়া ছেলে, চুপ যাও, না হলে বুড়ির মায়ের কাছে পাঠিয়ে দিব। আব্বু তোমার ছেলে মজাও করে। তখন ইকরামের চোখ রাকিব এবং মিম আয়েশার দিকে যায়। আর তখন ইকরাম ওদের উদ্দেশ্যে বলে, তোমরা উপরে যাও, রাকিব সব বিষয়ে নাক গলাবে না। আম্মু খাবার রেডি করো। সরি অ্যান্ড ওকে। রাকিব নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিনের ক্লান্তি শরীরে থাকলেও মাথায় ঘুরছে আয়েশাপু আর ইকরাম ভাইয়ের ব্যাপারটা। তখনই দরজায় নক হয়। কে? আমি। আসেন। কিরে, ঘুমের প্রিপারেশন নিচ্ছিস নাকি? আরে না, জাস্ট শুয়েছিলাম। আপনি এই সময় আমার রুমে? কোনো দরকার? আয়শাপুর তো মন খুব খারাপ। বেচারি তোর ভাইয়ের জন্য অনেক স্যাক্রিফাইস করছে। আমাদের কিছু একটা করতে হবে। আমি তো আছি, কিন্তু আপনি কেন এত টেনশন করছেন? আপনি তো এখনো আমাদের বাড়ির পাকাপোক্ত কেউ হননি। বেশি কথা বলবি না রাকিব। আমি তোর বড় ভাইয়ের হবু শালী, সেই হিসেবে এই বাড়ির সব ভালো মন্দের খবর রাখার অধিকার আমার আছে। ও আচ্ছা, তা কি করতে চান? কাল কলেজে যাওয়ার আগে আয়েশা আপুকে নিয়ে একটা শপিং মলে যাবি। ওনার মন ভালো করা দরকার। আর শোন। ওকে। আচ্ছা থাক, ঘুমা, আমি যাই। আচ্ছা। মিম কথাটা বলে বের হতে যাবে। তখনই মিম পিছনে ফিরে আবার বলে, আর হ্যাঁ, শরীফাকে তুই একদম পাত্তা দিবি না। আপনি শরীফার ব্যাপারে কেমনে জানেন? সেটা তোর জানতে হবে না। কথাটা বলে মিম রাকিবকে কিছু বলতে না দিয়ে রুম থেকে চলে যায়। আর রাকিব শুয়ে পড়ে। আর কিছুক্ষণের মাঝে ওর ঘুম চলে আসে। আর এই দিকে ইকরাম খাবার খেয়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় এসে বসে। তখনই ওর চোখ পড়ে ওর বিছানায় এক কোণে শুয়ে থাকা আয়েশার দিকে। ইকরাম ওকে দেখে বলে, কিরে বিড়ি, আমার রুমে কি? জামাই রুমে বউ কি করে রে শালা? কে তোর জামাই? তুই আর কে? ও আচ্ছা, জামাই তো বউকেও মারে, তাহলে আমিও শুরু করি। শালা, এসব কিছু করবি তো আমি পুলিশের কাছে তোর নামে কেস করে দিব। আরে তুই না বললি আমি তোর জামাই, তাহলে তো আমার তোকে মারার অধিকার আছে। ইকরাম কথাটা বলে আয়েশার দিকে যাইতে থাকে। তখনই আয়েশা দাঁড়িয়ে খাট থেকে নেমে বলে, শালা, তোকে দেখে নিব। আরে নাম শোধ কেন? আর দেখ কে মানা করছে।
আমি তো তোর এই রুমে রাজত্ব করতে ছাড়বো। ওকে, দেখা যাবে। তারপর আয়েশা চলে যায় আর ইকরাম হাসতে থাকে। ইকরাম দরজা লাগিয়ে সিগারেট ধরিয়ে সিনথিয়ার একটা ছবি বাইর করে দেখতে থাকে। আর আয়েশা মিমের রুমে আসে। তখন মিম বলে, কি গো আপু, কই গেছিলা? তোমাকে তো আমি রুমে রেখে গেছিলাম। শালা, বান্দরটার রুমে গেছিলাম, বান্দরটা মারার ভয় দেখিয়ে রুম থেকে বাহির করে দিছে। বলো কি? সত্যি। তারপর আয়েশা মিমকে সব বলে দেয়। সব শুনে মিম বলে, ও আচ্ছা, একটা কথা কি জানো? কি? সিনথি আমার কাজিন। জানি। আচ্ছা বাদ দাও তো, তুমি কি এ সময় ঘুমাও? আমি এই সময় ঘুমাই। তুমি? তো চলো ঘুমিয়ে পড়ি। তারপর রুমে দরজা লাগিয়ে দুজন ঘুমিয়ে পড়ে। আর রাকিবের ঘুম ভাঙে আসরের আজানের শব্দে। রাকিব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তখনই মেহেদির কল আসে। রাকিব রিসিভ করতে মেহেদি বলে, মামা চাচার দোকানে আসো। কোন চাচার দোকানে? আরে কালকে যে আমরা আড্ডা দিছি তার দোকানে। ওকে, তুই ওয়েট কর, আরাফাত আসছে। ও কাজিনকে আনতে এয়ারপোর্টে গেছে। তুই কই? আমি বাসা থেকে মাত্র বের হয়েছি। আমি আসতেছি। ওকে। কথাটা বলে রাকিব কল কেটে দেয় এবং জামা পরিবর্তন করে টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। নিচে আসতেই ইকরামুর সামনে পড়ে এবং বলে, তুমি নাকি তোমার গাড়ির ড্রাইভার আঙ্কেলকে ছুটি দিয়েছো? এখন কে ড্রাইভ করে গাড়ি? আমি করি। করা লাগবে না, উনি কালকে চলে আসবে। আর হ্যাঁ, আগামী থেকে ছুটি দেওয়ার আগে ভেবে নিবা, এ বাড়িতে তোমার বড় 3 জন আছে। ওকে। ওকে, তো এখন কই যাচ্ছ? বন্ধুর সাথে আড্ডা দিতে। তো গাড়ি নিয়ে যাবার কি আছে? বাইক নাই তো তাই। ওহ, তো গাড়ির চাবি দাও, আর এই নাও তোমার বাইকের চাবি। ধন্যবাদ ভাইয়া। ইটস ওকে, যাও। তারপর রাকিব নাচতে নাচতে বের হয়ে পড়ে। আর ইকরাম একটা মুচকি হাসি দিয়ে উপরে আসে আর এসে সোফায় বসে বসে ওর বাবা মা দেখতেছিল। কিছু বলল না। রাকিব বাইক নিয়ে সোজা চাচার দোকানে এবং বাইক পার করে এক সাইডে রাখে। রাকিব বাইক পার করে দোকানে ঢুকে আর মেহেদি বলে, বেহালা এতক্ষণ সময় লাগে? সরি রে। তো বাইক কার? খুব সুন্দর। আমার বড় ভাইয়ের। ধন্যবাদ মামা। চালাতে দিবি? আব্বে শালা, এটাও জিজ্ঞেস করা লাগে নাকি? এই নে চাবি। মেহেদি মুচকি একটা হাসি দিয়ে বাইক চালাতে যায় আর রাকিব চার দোকানে বসে সিগারেট টানতে থাকে। মেহেদি প্রায় কিছুক্ষণ পরে রাকিবের কাছে আসে। রাকিবের কাছে আসতে রাকিব জিজ্ঞেস করে, বিয়ে কেমন লাগলো? অস্থির একটা বাইক মামা। আমিও। আর কিছুদিন যাক, কম্পিউটার আর বাইক একসাথে দিব। ও আচ্ছা। তারপর মেহেদি রাকিবকে বাইকের চাবি দেয় আর রাকিবও নিয়ে নেয় এবং দুজনই বসে বসে চা সিগারেট খেতে খেতে আড্ডা দিতেছে। মাগরিবের আজানের সময় রাকিব দাঁড়িয়ে বলল, চল মামা, তোকে ড্রপ করে দেই। লাগবো না। কেন? আরে আমার বাইক আছে তো। ও তেরি, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা মামা, বাই, কালকে কলেজে দেখা হবে। ওকে মামা, বাই। তারপর দুজন দুজনের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেয়। রাকিব বাসে এসে নিজের রুমে চলে আসে। তখনই ওর আম্মু নিচ থেকে নাস্তা করার জন্য ডাক দেয়। রাকিব নিচে আসে। রাকিব খাবার টেবিলে বসতে বসতে বলল, আম্মু, আয়েশা ভাবি আর মিম আপু কই? ওরা হয়তো এখনো ঘুমাচ্ছে। বলো কি, কেউ এতক্ষণ ঘুমায়? আরে শীতের কারণে হয়তো। তারপর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করে নিল। রাকিব নাস্তা শেষে রাকিব উপরে মিমের রুমে আসে, দুজনকে ডাক দেয়। এই যে উঠেন, মাগরিবের আজান দিছে, এখন এশারের আজানের সময় হয়েছে। উঠতেছি। উঠতাছি বললে হব না, ওঠেন, আম্মু ডাকে আপনাদের। রাকিব এক প্রকার জোর করে ওদের ঘুম থেকে উঠে নিজের রুমে চলে আসে। ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে রাকিবের মার কাছে এসে আয়েশা বলে, আম্মা ডাকছিলেন নাকি? কই না তো, কে বলেছে তোমায়? রাকিব। ও হয়তো তোমাদের ঘুম থেকে তোলার জন্য এসব করেছে। আচ্ছা বসো, নাস্তা করে নাও। ওকে। তারপর রাকিবের মা ওদের নাস্তা দিয়ে টিভি রুমে চলে আসে সিরিয়াল দেখতে। মিম আয়েশা নাস্তা করতে করতে কথা বলতেছে। তখনই বাসায় ঢুকলো
রাকিবের বাবা। ওর বাবাকে দেখে ওর মা বলে, কি গো আজকে এত তাড়াতাড়ি? শরীরটা খারাপ লাগতেছিল আর ইকরামও অফিসে আছে তাই। ও, কফি খাবা না চা? চা দাও। তারপর রাকিবের মা চা বানানোর জন্য কিচেনে আসে আর দেখে আয়েশা বানাইতেছে। আয়েশা রাকিবের মাকে দেখে বলল, আপনি গিয়ে বসুন, আমি চা করে আনছি। ওকে। রাকিবের মা চলে যায় আর কিছুক্ষণ পর আয়েশা 2টা চার পাত্র করে রাকিবের মা বাবার জন্য নিয়ে আসে। তখন আয়েশাকে রাকিবের বাবা বলে, বা আমার বৌমা তো দেখি এখন থেকে কাজ করে। বাবা আমার আব্বুর সাথে কথা বলছেন। ও সরি, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে আর কথা বলা হয়নি, এখন বলো। ওকে বাবা। এটা বলে আয়েশা আবার কিচেনে এসে 3 কাপ কফি বানিয়ে বের হয়ে একটা মিমের হাতে 2টা নিয়ে মিমের উদ্দেশ্যে বলে, মিম চলো আমার দেবরের কাছে। ওকে। তারপর দুজন রাকিবের রুমের সামনে এসে নক করে আর রাকিব ভিতর থেকে বলে, কে? আমরা। ও দরজা খোলা, ভিতরে আসো। আয়েশা আর মিম রাকিবের অনুমতি পেয়ে ভিতরে যায়। আয়েশা 1 কাপ কফি রাকিবকে দিয়ে রাকিবের বিছানায় বসে আর রাকিব পরের টেবিলে বসে কফির কাপে চুমুক দিয়ে বলে, বাহ ভাবি, খুব চমৎকার বানিয়েছো। ধন্যবাদ দেবরজি। তো বলো, ভাইয়াকে পটাইতে পারছো নাকি? তোমার ভাইকে এত সহজে পটানো যাবে না। ওকে পটাতে হলে অনেক কষ্ট করতে হবে, কারণ ও সত্যিকারের প্রেমিক। আর সত্যিকারের প্রেমিক হাজার কষ্টে থাকলেও তার প্রেমিকাকে ছাড়তে বাধ্য হয় না। আরে চেষ্টা করতে থাকো, বাসার সবাই তো তোমার পক্ষে। আচ্ছা দেবরজি, কি পড়বা? তাহলে আমরা পরে আসবো। ওকে। কথাটা বলে আয়েশা মিম চলে যায় আর রাকিব পড়ে মনোযোগ দেয়। পড়তে পড়তে হঠাৎ ওর চোখের সামনে মিমের মুখটা ভেসে ওঠে। ও প্রথমে ইগনোর করতে চায় কিন্তু পারে না, বারবার ভেসে ওঠে। তখনই রাকিব নিজে নিজেই বলে, কিরে এটা কি হচ্ছে? মিমাপুর মুখটা কেন ভেসে উঠতেছে? তখনই ওর ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। রাকিব রিসিভ করার সাথে সাথে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হাই। হ্যালো, কে? সুলতানা। কোন সুলতানা? আমার নাম সুলতানা। ও তো কার কাছে কল দিছেন? আপনার কাছে? আমার কাছে কল দিছেন মানে আমি তো কোনো সুলতানাকে চিনি না। কিন্তু আমি তো চিনি। এই যে মিস, যদি আমার পরিচিত হন তাহলে পরিচয় দেন, আর না হয় রাখেন। আপনার নাম রাকিব না? তো দেখছেন আমি চিনি। ধুরুবাল, আপনি চিনলে কি হবে, আমি তো চিনি না, রাখেন। রাকিব কথাটা বলে কল কেটে দেয়। মেয়েটা আর কল দেয় না। রাকিব পরে মনোযোগ দেয় ও পড়তে থাকে। এশার আজান দিলে টেবিল থেকে উঠে বিছানায় চলে যায়। রাকিব বিছানায় শুয়ে এসে ফোন টিপতে থাকে। তখন মেহজাবিন কল দেয়। কিরে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তো কি করস? বসে আছি, তুই? সেম। আমার মনে হচ্ছে তুই কিছু বলতে চাস, কিছু কি বলবি? কি বলবি বল। শোন না। আরে আমার বাপ, বল না। আমি না মেহেদিকে পছন্দ করি, পটাইতে সাহায্য কর। আরে একদিন কেমনে কি? আরে একদিন না, আমি ঢাকায় এসেছি 3 বছর, সেও 3 বছর। সে 3 বছরই পছন্দ করি। ওদের বাসার সামনের বিল্ডিংয়ে থাকি প্রতিদিন দেখতে দেখতে। ও তেরি, ওকে। রাকিব কিছু বলতে যাবে তখনই ওর মা নিচ থেকে ডাক দেয়। রাকিব মেহজাবিনকে বলে, আচ্ছা তা নিয়ে কাল কথা বলবো, এখন রাখি, আম্মু ডেকে যাইতে হবে। ওকে। তারপর রাকিব কল কেটে দিয়ে নিচে আসে আর ওর মা বলল, কিরে খাবার খাবি না? খাবো তো, ওদের ডাকো। ওকে। কথাটা বলে রাকিবের মা আয়েশা আর মিমকে ডাকতে উপরে যায় আর রাকিব ওর বাবার পাশে গিয়ে বসে। তখন ও বাবা বলে, কি রে, কলেজ কেমন কাটলো 2 দিন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা হলে বলবি। আরে চিন্তা করার কোনো দরকার নেই, কোনো সমস্যা হলে বলবো। তারপর এভাবে কিছুক্ষণ বাপ ছেলে কথা বলে। কিছুক্ষণ পর মিম আর আয়েশাকে নিয়ে রাকিবের মা নিচে আসে। তখনই ইকরাম বাসায় প্রবেশ করে। ইকরামকে দেখে রাকিবের বাবা বলে, ইকরাম
জি আব্বু। ফ্রেশ হয়ে আয়। ওকে। ইকরাম এটা বলে চলে যায়। মিম এবং আয়েশা আর রাকিবের মা তিনজনই মিলে সবার জন্য খাবার রেডি করতে থাকে। আর রাকিব এবং ওর বাবা বসে বসে কথা বলে। কিছুক্ষণ পর ইকরাম নিচে আসে আর তখনই সবাই খেতে বসে। খাবার খেতে খেতে রাকিবের বাবা বলে, ইকরাম শোন, আমি আয়েশার বাবার সাথে কথা বলছি তোদের বিয়ে নিয়ে। মানে? হ্যাঁ। আব্বু তোমায় আমি একবার বলছি। বেশি কথা বলবি তো কালকে বিয়ে করিয়ে দিব। ইকরাম ওর বাবার সাথে না পেরে খাবার টেবিল থেকে উঠে যাবে। তখনই রাকিবের বাবা বলে, সম্পূর্ণ খাবার চুপচাপ খেয়ে ওঠ। ইকরাম চুপচাপ সব খাবার খেয়ে উপরে চলে আসে আর টেবিলে বসে থাকা সবাই হেসে ওঠে। তখন সবাই খাবার খেয়ে টুকটাক কথা বলে। রাকিব নিজের রুমে এসে বসেছিল। তখন সে সুলতানা মেয়েটাকে কল দেয়। রাকিব কলটা ধরে রাগী কণ্ঠে বলে, আপনার সমস্যা কি বাল? আই লাভ ইউ। তোর আই লাভ ইউ এর গুষ্টি কিলাই, ব্লক খা। এই দাঁড়াও দাঁড়াও। কিন্তু রাকিব ওর কোনো কথা না শুনে কল কেটে দেয় এবং ব্লক করে দেয় এবং ঘুমিয়ে পড়ে। আর এইদিকে আয়েশা আর মিম রুমে বসে কথা বলতে থাকে। এই বান্দাকে রাজি করাইতে আমার খুব কষ্ট হব। দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার বিষয় বাদ দাও তো, বলো তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? আছে, তোমার দেবর। ও আই সি, তাহলে শুধু আর চোখে তাকিয়ে থাকো? তো শুধু দুদিনে কেমনে ভালোবাসা হয়? আরে 2 দিন না, 5 বছর। কেমনে? 5 বছর আগে আমি ওর বাসায় গিয়ে 1 মাস ছিলাম। তখন থেকে আরও মেয়েদের সামনে নার্ভাস ফিল করে, তাই ও তেমন একটা কথা বলতো না। ও ভালো। তো ওকে জানিয়েছো কি? না। জলদি করো, না হয় পাখি অন্য কারো হয়ে যাবে। তার আগে আমার করে নিব। বেস্ট অফ লাক। ধন্যবাদ। তো ঘুমিয়ে পড়ো। ওকে। তারপর দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। রাকিবের ঘুম ভাঙে সকাল 7টার দিকে। ফোনের রিংটনের আওয়াজে ভাঙে। রাকিব ঘুম চোখে ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে মেহেদি নামটা ভেসে উঠছে। রাকিব কল ধরে বলে, মামা বল। এখনো ঘুমাস শালা? ওকে, তুই কই? আমি বাসায় রেডি হচ্ছি। ওকে, আমি উঠতাছি। ওকে, ফোন রাখ। তারপর রাকিব ফোন রেখে চোখ চুলকাতে রাকিব উঠে ফ্রেশ হয়ে নেয়। রাকিব ফ্রেশ হয়ে নিচে আসে আর দেখে আম্মু সোফায় বসে চা খাচ্ছে। রাকিব ওর মাকে বলে, মা তুমি নাস্তা বানাচ্ছ না? না। কেন? এখন কি খাবো? তোর ভাবি আর মিম বানাচ্ছে, যা খেয়ে নে। ও তাহলে এই বিষয়। রাকিব রান্নাঘরে এসে আয়েশার উদ্দেশ্যে বলে, কি বানিয়েছো ভাবি? পরোটা এবং ডাউল ভাজি, কপি ইত্যাদি। ও, আর তুমি যাও ভাইয়ার কফি নিয়ে। ওকে। আয়েশা এটা বলে 1 কাপ কফি নিয়ে ইকরামের রুমের দিকে যায়। আর রাকিব নিজে নিজে নাস্তা নিতেছিল। তখনই মিম বলে, তুই যা বস, আমি দিতেছি। লাগবো না, আমি নিতে পারবো। যা বস চুপচাপ। ওকে। রাকিব গিয়ে টেবিলে বসে। মিম ওকে নাস্তা দেয়। হঠাৎ রাকিবের চোখ মিমের চোখ আর ঠোঁটের দিকে যায় আর রাকিব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন মিম বলে, কিরে এইভাবে কি দেখিস? মিমের কথা শুনে রাকিবের হুঁশ আসে আর রাকিব বলে, কিছু না, আপনিও খেয়ে নেন, কলেজে যেতে হবে। ওকে। তারপর দুজন বসে নাস্তা করে নেয়। নাস্তা শেষে রাকিব উপরে নিজের রুমে আসে। রেডি হয়ে ইকরামের রুমে যায় আর রাকিব থেমে যায়। ও দেখে ইকরাম আয়েশাকে কিস দিতেছে। রাকিব দাঁড়িয়ে থেকে চোখে হাত দিয়ে বলে, না না, আমি কিছু দেখি নাই। রাকিবের কথা শুনে ইকরাম আয়েশাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকায়। আর ইকরাম তখন রাকিবকে রাগী কণ্ঠে বলে, কি তুমি কি জানো না কারো রুমে প্রবেশ করতে অনুমতি নিতে হয়? নাকি জানো না? আমি কেমনে জানি? তোমরা দরজা খোলা রেখে এসব করলে ও যে কেউ আসবো। আচ্ছা হয়েছে, কাউকে বলবা না। আর হ্যাঁ, কেন আসছো? কিছু টাকা লাগতো আর গাড়ির চাবির জন্য। আমি চাবি ড্রাইভার আঙ্কেলকে দিয়েছি। আর এই নাও কার্ড এর পিন হচ্ছে 17। এটা ওকে। ভুলো গাড়ি চালাবা না। ওকে।
রাকিব এটা বলে নিচে আসে আর তখনই মিমও আসে। আজ মিমকে খুব সুন্দর লাগতেছে। রাকিব তাকিয়ে আছে, তখনই মিম এসে বলে, কিরে আজ বারবার এভাবে তাকাইতেছিস কেন? না এমনি চলুন। কথাটা বলে রাকিব মিমকে নিয়ে গাড়ির সামনে এসে গাড়িতে উঠে বসে আর ড্রাইভার গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণের মাঝে কলেজে পৌঁছে যায়। রাকিব আর মিম কলেজে এসে গাড়ি থেকে নেমে যায়। রাকিব তখনই ড্রাইভারের উদ্দেশ্যে বলে, আঙ্কেল আপনি গাড়িটা পার্কিং করে গাড়িতে বসে থাকুন, আর যদি বোরিং ফিল হয় তো কলেজটা ঘুরে দেখুন। 11টা বাজে ভাইয়া, আর ভাবি আনতে যাব। ওকে স্যার। তারপর রাকিব মুচকি হাসি দিয়ে মিমের দিকে ফিরে বলে, এই যে মিস, তাহলে আপনি যান আপনার ক্লাসের উদ্দেশ্যে। ওকে, আর কাল কি বলেছিলাম মনে আছে তো? কি বলছেন আপনি? শরীফার সাথে কোনো কথা বলবি না। সেটা আপনাকে বলতে হবে না। গুড বাই। তারপর রাকিব মিমের থেকে বিদায় নিয়ে ফোন বের করে গ্রুপে কল দেয়। সবাই কল ধরে আর রাকিব বলে, কই রে তোরা? মাত্র ক্যান্টিনে আসছি। তুই? আমি গেট দিয়ে ঢুকতেছি আর রাকিবকে দেখছি, দাঁড়া। আমি মাত্র বাসা থেকে বের হয়েছি। জলদি আইশালা, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। মেহেদি দাঁড়া। রাকিব এটা বলে কল কেটে দেয় এবং ক্যান্টিনের দিকে হাঁটা ধরে। তখন মেহেজাবিন দৌড়ে এসে দাঁড়ায়। আরে শালা দাঁড়া। তুই দৌড়াইতেছস কেন? শালা আমার বিয়ে, তাই দৌড়াইতেছি। ও সিরিয়াসলি? তো কি কি আয়োজন করছত? তোরে তো আমি। কথাটা বলে মেহেজাবিন রাকিবকে দৌড়ানি দেয়। ওরা দৌড়াইতে দৌড়াইতে ক্যান্টিনে এসে মেহেদির সামনে দাঁড়ায়। তখন মেহেদি বলে, কিরে তোরা এভাবে দৌড়াইতেছিস কে? ওর নাকি আজ বিয়ে, আমি বলছি কি আয়োজন করছত, তখনও দৌড়ানি দেয়। আচ্ছা বস। রাকিব মেহেজাবিন মেহেদির পাশে বসে। তখন রাকিব বলে, মামা কিছু নাস্তা নিয়ে আস। তারা ওয়েটারকে বলতেছে ওকে। আরে শালা তুই গিয়ে নিয়ে আয়। মেহেদি এটা বলে চলে যায়। রাকিব মেহেজাবিনকে একটা গোলাপ দেয় আর এটা দূর থেকে মিম দেখে রাগে গজগজ করতে করতে রাকিবের গালে 2টা থাপ্পড় মেরে কিছু না বলে, কিছু বলার সুযোগ না দিয়ে ও চলে যায়। আর রাকিব ও মেহেজাবিন অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিরে এটা কি হলো? তোর গালে থাপ্পড় পড়লো? আরে কেন? আমি গেমে জানি। তখনই মেহেজাবিনের ফোনে মেসেজ আসে আর মেহেজাবিন তা ওপেন করে দেখে মিমের মেসেজ, রাগের ইমোজি। তখন গিয়ে মেহেজাবিন ব্যাপারটা বুঝতে পারে আর কিছু না বলে রাকিবকে বলে, কিরে গোলাপটা দিলি কেন? মেহেদি আসলে ওকে প্রপোজ করবি। ওকে। আচ্ছা কিন্তু এই বেরিয়ে আমায় মারলই বা কেন? রাতে বাসায় গিয়ে জিজ্ঞাসা করিস। ওকে। তখনই মেহেদি আসে নাস্তা নিয়ে এবং রাকিব মেহেজাবিনকে ইশারা করে মেহেদিকে প্রপোজ করতে। মেহেজাবিন মেহেদির সামনে দাঁড়ায়। তখন মেহেদি জিজ্ঞেস করে, কিরে কিছু বলবি? মেহেজাবিন মেহেদির দিকে ফুল বাড়িতে এক নিঃশ্বাসে বলতে শুরু করে, আমি অন্য মেয়েদের মতো প্যাঁচায় কথা বলতে জানি না। আজ 3 বছর অপেক্ষার পর রাকিবের সাহায্যে বলতেছি, তুই কি আমায় বিয়ে করবি? কি বলবো বুঝতেছি না তোকে। আমি প্রতিদিন আমার রুম থেকে লুকিয়ে দেখতাম, তবে কখনো বলার সাহস করি নাই। আর কাল যখন বন্ধুত্ব হয় তখনই তোর প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। আমি ভাবছিলাম তোকে বলবো, আর আগেই তুই বলছিস আমি তোকে বিয়ে করবো। আই লাভ ইউ টু। তখনই আরাফাত পিছন থেকে হাততালি দিতে দিতে বলে, বাহ ভাই বাহ, আমি তোদের পর আমায় কিছু জানাস নাই? তুই থাকলে তো তোকে জানাবো। ফোন দিয়েও তো জানাতে পারতি। আচ্ছা মামা সরি, এখন তোরা নাস্তা করে ক্লাসে যা। আমরা ক্লাসে যাব মানে তোরা কই যাইবি? হি আমরা ঘুরতে যাব। তাহলে আমরা কেন ক্লাসে যাব? চল আমরাও ঘুরতে যাব। ঠিক। তারপর মেহেদি আর মেহেজাবিন রাকিব এবং আরাফাত থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আরাফাত নাস্তা করতে করতে বলে, কই যাব মামা? আমার বাইকও তো আমি আনি নাই আজকে। আরে চিন্তা করিস না, আমি আমাদের গাড়ি নিয়ে আসছি। আর তোরা তো এখানে অনেক জায়গা চিনস। চল, আর 11টা বাজে হালিম ভাই আর সানজিদা আপুকে আনতে এয়ারপোর্ট যাব। ওনারা কই গেছিল? কলকাতায়। কেন? ওদের নাকি কারা দাওয়াত দিচ্ছে। ও হ্যাঁ মনে পড়েছে, কালকে কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে লেখকদের, যেখানে মনে হয়। তো চল আমি কিছুক্ষণ ঘুরে আসি। রাকিব আর আরাফাত
ক্যান্টিন থেকে বের হয়ে যায়। তখনই মিমের বান্ধবী নুসরাতের সাথে দেখা হয়। রাকিব জিজ্ঞেস করে, আপু, মিম আপু কই? ও তো বাসায় চলে গেছে। কেন? জানি না। এখন কি আর আসবো? না। আচ্ছা, আমরা যাই। এটা বলে আরাফাত আর রাকিব নুসরাতের থেকে বিদায় নিয়ে চলে আসে। তখনই পুরো কলেজে ছড়িয়ে পড়ে সন্ধ্যার সময় শরীফা নাকি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর একটু আগে নাকি জানাজা হয়। তখন আরাফাত বলে, ছুচু মেয়েটা কালকে আমাদের সাথে কথা বলেছে। খারাপ লাগতেছে। কিছুক্ষণ পর ওরা শরীফাকে নিয়ে কথা বলে রাকিবের গাড়ির সামনে আসে। আর ড্রাইভার আঙ্কেলকে বলে গাড়ির বাহির করতে। ড্রাইভার কলেজের গেটের সামনে গাড়ি এনে বলে, কই যাবেন স্যার? আঙ্কেল, এই ঠিকানায় চলুন। ওকে। তারপর ড্রাইভার সেই জায়গাতেই আসে এবং ওরা কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে 11টার দিকে বলে, আঙ্কেল এয়ারপোর্ট চলুন। ওকে। তারপর ড্রাইভার আরাফাত আর রাকিবকে নিয়ে সোজা এয়ারপোর্টে আসে। রাকিব গাড়ি থেকে নেমে দেখে হালিম, রূপা দাঁড়িয়ে আছে। ওদের সামনে গিয়ে কথা বলে, আরাফাতকে পরিচয় করিয়ে দেয়। গাড়ি উঠে তখনই হালিমের ফোনে ওর বাবা কল দেয়। হালিম ওর বাবা কথা বলে হালিম রাকিবকে বলে, 1 বোতল পানি নিয়ে আসতো। ওকে। রাকিব কথাটা বলে পানির জন্য যায়। তখন হালিম ড্রাইভারকে বলে, আঙ্কেল, কাজী অফিসে চলুন। ওকে স্যার। তখনই রাকিব আসে এবং ড্রাইভার ওদের নিয়ে কাজী অফিসে আসে। গাড়ি থেকে নেমে রাকিব বলে, কিরে ভাইয়া, কাজী অফিসে নিয়ে আসতো কেন? ভিতরে চল, বুঝবি। ওকে, চল আরাফাত। তারপর 4 জন ভিতরে ঢুকে দেখে ইকরাম আর আয়েশা বিয়ে হয়েছে। তখনই রাকিবের চোখ পড়ে মিমের দিকে। রাকিব মিমের বাবাকে জিজ্ঞেস করে, আঙ্কেল, মিম আপুর বিয়ে নাকি? অভিনন্দন মিম আপু, তো জামাইকে। কথাটা বলার পর সবাই ওর দিকে তাকায়। তখন রাকিব গলা খাকারি দিয়ে বলে, আমার দিকে তাকাচ্ছেন কেন? তুই জামাই? মানেটা হচ্ছে তোর আজকে বিয়ে? না, আমি এটা মানি না। তখনই মিম এসে ঠাস করে একটা থাপ্পড় দেয় আর ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আর আপনারা তো বাকিটা জানেনই, তাই না? ও হ্যাঁ, সেখানে সানজিদা আর হালিমের বিয়ে হয়ে গেছে। এখন রাকিবের বাবা বলে, যাক, আমার 3 ছেলের একসাথে বিয়ে করিয়ে দিছি। এটা কেমন দেখায় বাবা, বড় ভাইদের সাথে ছোট ভাইরও বিয়ে করে নিছে? তোর এত কিছু ভাবতে হবে না। তখন সেখানে মেহেদি আর মেহজাবিনও আসে। মেহেদি হালিম ইকরামকে উইশ করে রাকিবের সামনে এসে বলে, মামার ট্রিট কিন্তু অনেক বড় লাগবো। কেন? কারণ তুমি সিনিয়রকে বিয়ে করছো, আর তাই বড় ট্রিট লাগবো। মেয়েদের কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে দেয় এবং বাসার দিকে রওনা দেয়। রাত 11টা বাজে। 3 ভাই 3 জনের রুমের বাহিরে দাঁড়িয়ে আছে, কেউ ঘরে প্রবেশ করতেছে না। তখনই রাকিবের বন্ধুরা 3 ভাইকে ধাক্কা দিয়ে বাসঘরে ঢুকিয়ে দেয় আর বলে, বেস্ট অফ লাক। রাকিব বাসঘরে ঢুকে আর তখনই মিম এসে ওর পা ধরে সালাম করবে। রাকিব ওকে ধরে বুকে টেনে নেয়। আপনার জায়গা পায় না আমার বুকে। ব্যাপার কি? সকালে তো অন্য আরেকটারে প্রপোজ করতেছিলি আর আমায় বিয়ে করতে নারাচ্ছিলি। আরে তখন নারাজ ছিলাম, এখন তো খুশি। আর শুনুন, মেহজাবিনকে আমি প্রপোজ করি নাই। কেন? আমি দেখলাম যে। তারপর রাকিব সব খুলে বলে আর সব শুনে মিম বলে, সরি তোকে থাপ্পড় দেওয়ার জন্য। ইটস ওকে, চলুন শুরু করি। কি শুরু বা? ওইটা। যা শালা লুচ্চা। ওকে, তাহলে লুচ্চামি শুরু করি। আরে দুরু, তোর দর্শকরা দেখে কেমনে কান পেতে রইছে বাকি গল্প শোনার জন্য। আচ্ছা দাঁড়াও, ওদের একটা কথা বলি। আচ্ছা মোর প্রিয় দর্শক, দর্শক, আপনারা এমন কান পেতে রইছেন কেন? যান বিয়ে করে নেন, তাহলে বুঝে যাবেন। ওকে, টাটা। কথাটা বলে ওরা আমাদের বিদায় দিল আর নতুন জীবন শুরু করলো। আর আমি যাই, আলবিদা বন্ধুরা।